Assalamu alaikum everyone. Welcome to the fifth lecture of Critical Theories and Literary Criticism. আজকে আমরা আলোচনা করব, আশা করি আপনারা স্লাইড পেয়ে গেছেন। একদম টাইটেল স্লাইডে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আজকে আমরা অ্যারিস্টটলের পোয়েটিক্স তার চ্যাপ্টার 17 থেকে চ্যাপ্টার 20 17, 18, 19, 20 এই চারটা চ্যাপ্টারের সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। নতুন আলোচনায় যাওয়ার আগে গত ক্লাসের কিছু হালকা রিভিউ আমরা করে নেই। গত ক্লাসের যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি সেই বিষয়গুলো আবার রিভাইজ করছি। সাইডে দেখতে পাচ্ছেন, আশা করি রিভিশন লেখা আছে। প্রথমেই আমরা দেখছি যে দ্য সার্কামস্ট্যান্সেস দ্যাট মেক ফর গুড ট্র্যাজেডি, একটা সার্থক ট্র্যাজিক পোয়েট্রি হওয়ার জন্য কি কি পরিস্থিতি সৃষ্টি করতে হবে। Tragedy must involve incidents between people who are dear to one another. একটা ট্র্যাজেডিতে যেসব দুর্ঘটনাগুলো ঘটবে, হত্যা হতে পারে, কোনো ভায়োলেন্স হতে পারে, মানে যে মারাত্মক ঘটনার কারণে আমরা বলে থাকি যে ট্র্যাজিক সিচুয়েশন, সেই ট্র্যাজিক সিচুয়েশন ক্রিয়েশনের জন্য যে ইনসিডেন্ট গুলো হবে, সেই ইনসিডেন্ট গুলো মূলত হয় হচ্ছে কাছের মানুষদের মধ্যে, আপন মানুষদের মধ্যে। ফর এক্সাম্পল, আ সন কিলিং আ মাদার, ছেলে মাকে হত্যা করছে। আ ব্রাদার কিলিং ব্রাদার, ভাই ভাইকে হত্যা করছে। পরিবারের আপন সদস্যদের মধ্যে এই মারাত্মক মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটবে। এখন এই যে আপন মানুষের মধ্যে অঘটন, এই অঘটনগুলো চার ভাবে আসতে পারে। চার ভাবে আমরা বলেছিলাম, এই চার ভাবে আমরা দেখতে পাচ্ছি। আফরোজা, আপনি কি চারটা একটু তাড়াতাড়ি পড়ে নেবেন? দ্য অ্যাক্ট ক্যান বি ডান। আফরোজা, দ্য অ্যাক্ট ক্যান বি ডান। হ্যাঁ, The act can be done. Number A, consciously and with knowledge of the people involved. Bracket হচ্ছে media slays her children. Then number B, ignorantly and the tie of family and friendship discovered afterwards. Uh, Oedipus. Number C, the act is not done because the hero can't go through with it. Number D, the act is about to be done, but then the discovery reveals the true identities of the characters, and the deed is stopped before it does irreparable harm. আচ্ছা Aristotle. আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আমরা একটু সহজ করে দেখি। এই যে আমরা বললাম যে ট্র্যাজিক পোয়েট্রিতে যে আমরা ট্র্যাজেডি বলি, মর্মান্তিক ঘটনা, এই যে মর্মান্তিক ঘটনা মূলত যেটা হয় হত্যা, মার্ডার। এই হত্যাটা হয় হচ্ছে আপন মানুষদের মধ্যে, আপন মানুষ আপন মানুষকে হত্যা করে। সেটাই তো আমাদের মনে ট্র্যাজিক একটা ফিলিং নিয়ে আসে। এখন এই যে আপন মানুষ আপন মানুষকে হত্যা করছে, এটা কিন্তু সবসময় ইচ্ছাকৃতভাবে হয় না। চার ভাবে আমরা দেখতে পাচ্ছি। কনসিয়াসলি দেখা যায় আপন মানুষ আপন মানুষের ক্ষতি করছে, আপন মানুষ আপন মানুষকে মেরে ফেলছে, ভাই ভাইকে মেরে ফেলছে, ছেলে মাকে মেরে ফেলছে, বা মা তার সন্তানদেরকে মেরে ফেলছে, জেনে শুনে হত্যা করছে। ভালো করে খেয়াল করেন, জেনে শুনে হত্যা করছে, জেনে শুনে আপন মানুষ আপন মানুষের ক্ষতি করছে। এটা একটা খুব মারাত্মক মর্মান্তিক সিচুয়েশন হতে পারে। আরেকটা হচ্ছে না জেনে, ইগনোরেন্টলি, না জেনে আপন মানুষ আপন মানুষের ক্ষতি করলো বা আপন মানুষ আপন মানুষকে হত্যা করলো। হত্যা করার পর সেই মর্মান্তিক ঘটনা ঘটার পরে জানা গেল যে তারা আপনজন, তারা একে অন্যের আত্মীয়, এবং তখন কিন্তু সিচুয়েশনটা খুবই হয় মর্মান্তিক, খুবই কষ্টদায়ক, ট্র্যাজিক। যেমন ইডিপাস নাটকে পরবর্তীতে ইডিপাস জানতে পারে যে সে না জেনে তার নিজের বাবাকে হত্যা করেছে এবং না জেনে নিজের মাকে বিয়ে করেছে। এটা কিন্তু ইগনোরেন্টলি। এখন জেনে শুনে এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে, আপন লোকদের মধ্যে হানাহানি, অথবা না জেনে হতে পারে। এটা তো ঘটে গেল, এ আর বি, এটা হচ্ছে ঘটে গেছে। সি আর ডি এখানে হচ্ছে ঘটেনি।
মানে ঘটতে ঘটতে গিয়েও ঘটেনি, একটুর জন্য ঘটেনি। দ্য অ্যাক্ট ইজ নট ডান। সি, এটা হচ্ছে জেনে শুনে আপন মানুষ আপন মানুষের ক্ষতি করতে চাইবে, ক্ষতি করতে চাচ্ছে, ক্ষতি করতে গিয়েও শেষ পর্যন্ত ঘটনাটা ঘটেনি, কারণ দ্য হিরো ক্যানট গো থ্রু উইথ ইট, কারণ শেষমেশ এই অঘটনটা ঘটাতে পারছে না। আপন মানুষ আপন মানুষের কিন্তু ক্ষতি করছে না, জেনে শুনে ক্ষতি করতে চাচ্ছে, কিন্তু ক্ষতি করতে গিয়েও শেষ পর্যন্ত করলো না। দ্য অ্যাক্ট ইজ নট ডান। আরেকটা হচ্ছে দ্য অ্যাক্ট ইজ অ্যাবাউট টু বি ডান। এটা হচ্ছে না জেনে, ইগনোরেন্টলি ধরেন আপন মানুষ আপন মানুষের ক্ষতি করে ফেলবে, ক্ষতি করে ফেলবে, মেরে ফেললো, ট্র্যাজেডি হচ্ছে হচ্ছে, শেষমেশ একটা সাসপেন্স ক্রিয়েট করে শেষে দেখা গেল যে একদম লাস্ট মোমেন্টে ক্ষতির হাত থেকে বেঁচে গেল। তাহলে এটা হচ্ছে সাসপেন্স ক্রিয়েট করে। সেই জন্য অ্যারিস্টটল বলেছেন যে ডি ইজ লাইকলি দ্য মোস্ট এফেক্টিভ। এই ডি সিচুয়েশনটা, when act is about to be done, না জেনে আপন মানুষ আপন মানুষের ক্ষতি করতে যায়, সব প্রিপারেশন রেডি, অপূরণীয় ক্ষতি হয়ে যাওয়ার আগেই সেই কাজটা থামিয়ে দেওয়া হয়, তাহলে একটা সাসপেন্স ক্রিয়েট হয়, এবং এই সাসপেন্সের ফলে দর্শকের মনে ভীতি এবং করুণার একটা সংমিশ্রণ তৈরি হয়, ফিয়ার এবং পিটি দুটার একটা কম্বিনেশন তৈরি হয়, আমাদের চোখে পানি চলে আসে, আমাদের পারজেশন হয়, ক্যাথারসিস আসে। যখন এটা হবে সেটাই হচ্ছে সাকসেসফুল। এটা আমরা গত ক্লাসে কিন্তু পড়েছি, আবার রিভাইজ করছি আপনাদের সুবিধার জন্য। আরেকটা আমরা করেছিলাম ইন ক্যারেক্টার ডিজাইনিং। যখনই আমরা ট্র্যাজিক হিরো ক্যারেক্টারটা ডিজাইন করতে যাব, তখন আমরা চারটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। হিরোর চারটা কোয়ালিটি থাকা জরুরি। প্রথমত, হিরো মাস্ট বি গুড। ট্র্যাজিক হিরো যে, তাকে একজন ভালো মানুষ হতে হবে, এবং দাস ম্যানিফেস্ট, সে রিপ্রেজেন্ট করবে মোরাল পারপাস ইন হিজ স্পিচ, সবসময় মোরালিটির পক্ষে কথা বলবে। আওয়ার হিরো ইজ অলওয়েজ গুড, অলওয়েজ মোরাল। তারপর দ্বিতীয় কোয়ালিটি, আ হিরো মাস্ট হ্যাভ প্রোপ্রাইটি। প্রোপ্রাইটি মানে কি? প্রোপ্রাইটি মানে হচ্ছে ডিগনিটি, সম্মান, ম্যানলি ভ্যালার, যে ব্যক্তিত্ব। এখানে প্রোপ্রাইটি বলতে মূলত আমরা বুঝাই যে বেশিরভাগ মানুষের কাছে আমাদের হিরো, সে একজন ভালো মানুষ, আ গুড পারসন, সে একজন বীর, সে একজন সম্মানিত ব্যক্তি, রেসপেক্টেবল, আ ম্যান উইথ পার্সোনালিটি, একজন ভালো মানুষ, একজন নীতিবান মানুষ, ব্যক্তিত্ববান একজন মানুষ, বীর। 3 নম্বর পয়েন্টে আছে হিরো মাস্ট বি ট্রু টু লাইফ, বাস্তবসম্মত হতে হবে। হিরো যে ক্যারেক্টারটা সে ম্যানিফেস্ট করবে সেটা হচ্ছে বাস্তবসম্মত হতে হবে। সমাজে এই ধরনের মানুষ আমরা অহরহই দেখতে পাই, এবং সে যে বিভিন্ন সিচুয়েশনে রিয়্যাক্ট করবে সেটাও কিন্তু হতে হবে প্রবাবল অ্যান্ড ইন কেস অফ নেসেসিটি, যেটা আমরা নিচে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটায় আমরা পরে আসছি। তাহলে আমাদের যে ট্র্যাজিক হিরো, তাকে কিন্তু বাস্তবসম্মত হতে হবে, রক্ত মাংসের মানুষ হতে হবে, অবাস্তব কোনো চরিত্র হলে হবে না। ভালো ঠিক আছে, কিন্তু এত ভালো যে বর্তমানের সাথে খাপ খায় না, ওটা তাহলে হবে না। ভালো হতে হবে, নীতিবান হতে হবে, ব্যক্তিত্ববান হতে হবে, বীর হতে হবে, প্লাস বাস্তবসম্মত, মানে রক্ত মাংসের মানুষ হতে হবে। মানে একদম দুধে ধোয়া তুলসী পাতা হয়ে গেলে আমরা কিন্তু তার সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবো না। ট্র্যাজিক হিরো এমন হবে যে ট্র্যাজিক হিরো সেই ক্যারেক্টারের মধ্যে দোষ এবং গুণের সংমিশ্রণ থাকবে, এবং আলটিমেটলি হিরো মাস্ট বি কনসিস্টেন্ট। হিরো সে একজন, শুরু থেকে হিরো যেরকম আচরণ করবে নাটকের শেষ পর্যন্ত সে একই রকম আচরণ করে যাবে, মানে তার ক্যারেক্টার, তার চরিত্রের মধ্যে একটা কনসিস্টেন্সি থাকবে, সে তার যে টেন্ডেন্সি সেই টেন্ডেন্সিটা সে কন্টিনিউ করবে। খুব অল্প সময় কিন্তু মানুষের চরিত্র বদলায় না, মানুষের চরিত্র খুব অল্প সময়ে বদলায় না, সময় লাগে। যেহেতু আমাদের ট্র্যাজেডিটা অল্প সময়ের মধ্যে, তাহলে হিরোর ক্যারেক্টার ওইভাবে চেঞ্জ হবে না, তার মানে হিরোর চরিত্রটা এটা খুব বেশি পাল্টাবে না, এর মধ্যে একটা কনসিস্টেন্সি থাকবে। আচ্ছা, কনসেপ্ট অফ ট্রু টু লাইফ, এটা ওই ইরফান একটু পড়েন তো রিডিং দ্য কনসেপ্ট অফ ট্রু টু লাইফ।
Yes, sir. The concept of true to life. Number one, a well-drawn character acts out of probability and necessity. Number two, not because of some arbitrary trait bestowed upon him by the author. Universality. Number three, moreover, the unraveling of the plot comes from the action of the plot itself, the inner logic of the chain of events, rather than the character himself. Number four, indeed, a well-drawn character is simply in service of the plot. থ্যাংক ইউ। ট্রু টু লাইফ বলতে আমরা কি বুঝাচ্ছি সেটা এখানে বলা আছে। আমাদের যে ট্র্যাজেডির হিরো, ট্র্যাজিক হিরো, সে হচ্ছে প্রবাবিলিটি এবং নেসেসিটি অনুযায়ী কাজ করবে। প্রবাবিলিটি কি? সমাজের ৮-১০ জন মানুষ কোনো সিচুয়েশনে, কোনো পরিস্থিতিতে যেভাবে আচরণ করে, যেভাবে রিয়্যাক্ট করে, আমাদের ট্র্যাজিক হিরো সেইভাবেই রিয়্যাক্ট করবে। প্রবাবিলিটি যেটা সাধারণত হয়ে থাকে। আর নেসেসিটি হচ্ছে কোনো একটা চাপে পড়ে, পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আচরণ করি, সেটাও আমরা ট্র্যাজিক হিরোর মধ্যে দেখতে পাবো। এমন কিছু চরিত্র আমরা তার মধ্যে দেখতে পাবো যেটা সমাজে আমরা সাধারণত মানুষের মধ্যে দেখতে পাই। খুবই অদ্ভুত কিছু কোয়ালিটি যদি আমরা হিরোর মধ্যে পাই, তাহলে কিন্তু আমরা রিলেট করতে ওইভাবে পারি না। আমাদের ট্র্যাজিক হিরোর মধ্যে ইউনিভার্সাল, সার্বজনীন একটা ব্যাপার থাকবে। এবং আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে একটা ক্যারেক্টার অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ক্যারেক্টার সবসময় প্লট, অ্যাকশন অনুযায়ী কাজ করবে। মানে আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে প্লটে, আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে চেইন অফ ইভেন্টস, অ্যাকশন, অ্যাকশন বেসড। ট্র্যাজেডি মানেই কিন্তু অ্যাকশন বেসড, সেন্টার থাকবে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন বেশি গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারে আমরা খুব বেশি যাব না, খুব ভালো করে খেয়াল করেন। উই উইল নট ডেলভ ডিপলি ইনটু ক্যারেক্টার। আমরা বেশি গুরুত্ব দিচ্ছি হচ্ছে অ্যাকশন। এটা কে বলছেন? অ্যারিস্টটল বলছেন। আমরা গুরুত্ব দিচ্ছি হচ্ছে অ্যাকশনে, নট ইন ক্যারেক্টার। এরপরে আমরা ট্র্যাজিক হিরোর আরো কিছু কথাবার্তা, যেটা আপনাদের মিডের জন্য গুরুত্বপূর্ণ বলেছিলাম, মিডের কোয়েশ্চেনের জন্য এই স্লাইডটা ইম্পর্টেন্ট বলেছিলাম। ক্যারেক্টার অফ এ ট্র্যাজিক হিরো, এখানে আমরা বলেছিলাম যে একজন হিরো যদি দুধে ধোয়া তুলসী পাতা হন এবং হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সে যদি চরম বিপদে বা দুর্দশার মধ্যে পড়ে, বা তার যদি কোনো ভয়ঙ্কর সর্বনাশ হয়, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র শক পাবো, আমরা কিন্তু এমপ্যাথি হবে না আমাদের। কেন এমপ্যাথি হবে না? কারণ তাকে তো একদম ফেরেশতা হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, আমরা তো কেউ ফেরেশতা না। অতএব আমরা এমন কিছু মানুষের প্রতি এমপ্যাথি ফিল করি, সহমর্মিতা ফিল করি। আমাদের চোখে পানি তখনই আসবে যখন হিরোর মধ্যে আমরা আমাদের নিজেদেরকে দেখতে পাবো। আমরাও ভুল করি, আমাদের হিরোও ভুল করবে। এই যে ইফ দ্য হিরো পজেসেস সাম ফ্রেইলটি অর ফ্ল, হিরোর ক্যারেক্টারে যদি কিছু দুর্বলতা থাকে, যদি কিছু ত্রুটি থাকে, তাহলে কিন্তু আমরা ফিল করবো, আহারে হিরোর মধ্যে এই এই সমস্যা আছে, আমার মধ্যেও আছে। হিরো সাফার করছে, আমার মধ্যে তো এই সাফার করার সম্ভাবনা আছে। তখন আমার মধ্যে সমান হারে, সমানভাবে পিটি এবং ফিয়ার জাগ্রত হবে, ক্যাথারসিস, পারজেশন আসবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, হিরোর যে উইকনেস, এটা কিন্তু তার বিহেভিয়ারে থাকবে, ক্যারেক্টারে থাকবে। ঠিক আছে? এই যে হাইলাইট করা আছে, নট বি কনফিউজড উইথ অ্যান এরর ইন ক্যারেক্টারস অ্যাকশন। অ্যাকশনে কোনো ত্রুটি থাকবে না, ত্রুটি থাকবে হচ্ছে হিরোর ক্যারেক্টারে। ক্যারেক্টার তার স্বভাবের দোষে বিপদে পড়বে, কিন্তু তার কাজের মধ্যে আমরা কোনো ত্রুটি পাবো না। তার মানে কি? আমাদের হিরো জেনে শুনে কোনো ভুল করবে না, যে যে ভুলটা হবে সেটা তার স্বভাব দোষে, সে সাবকনশিয়াসলি একটা ভুল করে ফেলবে, যেটা তার স্বভাবের ত্রুটির কারণে হবে, তার কাজের ত্রুটির কারণে না। কিন্তু এই যে নট এন এরর ইন অ্যাকশন বাট এরর ইন হিরোজ বিহেভিয়ার, এরর ইন হিরোজ ক্যারেক্টার। এই পর্যন্ত তো আপনারা বুঝেছেন, এই দুটো পয়েন্ট বুঝেছেন না? কোনো কনফিউশন আছে এখানে? No, sir. যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই বলবেন। আচ্ছা, আরেকটা জায়গায় আপনাদের কয়েকজন বলেছেন আপনাদের কনফিউশন আছে, সেটা হচ্ছে রিকগনিশনে। রিকগনিশন কি? একটা সার্থক ট্র্যাজেডি যদি আমরা
তৈরি করতে চাই, একটা সার্থক ট্র্যাজিক পোয়েট্রি যদি আমরা তৈরি করতে চাই, সেইখানে একটা ভয়ঙ্কর টুইস্ট দরকার, সিরিয়াস একটা ক্লাইম্যাক্স, একটা টুইস্ট, ঘটনার একটা টুইস্ট প্রয়োজন। সেই টুইস্ট কিভাবে আসে? সেই টুইস্ট যেটাকে আমরা বলেছি রিভার্সাল, এই রিভার্সালটা কিভাবে হয়? রিভার্সাল তখনই হয় যখন সিরিয়াস, খুবই গোপনীয়, সেন্সিটিভ কোনো ইনফরমেশন আমরা জানতে পারি। এখন নাটকে, এটা আমরা নাটক বলছি, কিন্তু আমরা এখানে, তখন তো অ্যারিস্টটলের সময় নাটক বলতে কিছু ছিল না, এটা কিন্তু কবিতাই, তারা কিন্তু ট্র্যাজেডিকে পোয়েট্রি হিসেবেই গণ্য করত। ট্র্যাজিক পোয়েট্রিতে এই সিক্রেট সেন্সিটিভ ইনফরমেশনের এক্সপোজার, এই যে এক্সপোজ হয়ে যাচ্ছে কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা সিক্রেট ইনফরমেশন রিভিল হচ্ছে, এটা কিভাবে হবে? এই যে একটা সিক্রেট ইনফরমেশন, সেন্সিটিভ ইনফরমেশন যে ফাঁস হয়ে যাচ্ছে, রিভিল হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় রিকগনিশন। রিকগনিশন মানে কি? গেটিং নলেজ, জ্ঞান অর্জন করা অ্যাবাউট সাম সেন্সিটিভ সিক্রেট ইনফরমেশন। সেই গুরুতর তথ্য জানার ফলে পুরো গল্পে, পুরো কাহিনীতে, প্লটে একটা সিরিয়াস টুইস্ট তৈরি হয়, যেটা আমরা বলেছি রিকগনিশনের ফলে কি হয়? রিভার্সাল হয়। রিভার্সালের ফলে আমাদের ট্র্যাজিক হিরো সে চরম দুর্দশায় পতিত হয়, সে অনেক সাফার করে। আমাদের হিরোর সাফারিং দেখে আমাদের চোখে পানি চলে আসে, আমাদের মধ্যে ক্যাথারসিস সৃষ্টি হয়। এখন এই রিকগনিশনটা তাহলে হচ্ছে টুইস্টেড পয়েন্ট, এটাই হচ্ছে আমাদের ইগনিশন পয়েন্ট, এখান থেকে কিন্তু টুইস্টটা আসবে। এখন রিকগনিশনটা কিভাবে আনবো? 6 ভাবে রিকগনিশন আনা যায়, 6 ধরনের রিকগনিশন আছে, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। প্রথমে হচ্ছে সাইন, কোনো একটা সংকেতের মাধ্যমে, কোনো একটা প্রতীকের মাধ্যমে, কোনো একটা সিগন্যাল, কোনো একটা ইমেজ, কোনো একটা মোটিভ, কোনো একটা ডিজাইন, কোনো একটা মার্কের মাধ্যমে রিকগনিশন নিয়ে আসা। এই যে এটা প্রথমে আমরা বলেছি যে এই যে সিক্রেট ইনফরমেশনটা ফাঁস হয়ে যাবে, কি কিভাবে হতে পারে? সাইন বলতে চিহ্ন, প্রতীক, বডিলি মার্কস, কোন একটা ক্যারেক্টারের শরীরে বিভিন্ন দাগ থাকতে পারে, এক্সটার্নাল অর্নামেন্ট, কোন একটা অলংকার, গয়না হতে পারে, অর সাম আদার মার্কিং, অথবা অন্য কোন একটা দাগ। এই দাগের মাধ্যমে, এই দাগের মাধ্যমে শেষে গিয়ে একটা গোপন তথ্য প্রকাশ পেয়ে যায়। অ্যারিস্টটল যদিও ব্যক্তিগতভাবে এটাকে মোটেও পছন্দ করে না। আমাদের এখনকার মুভিগুলোতে, থ্রিলার মুভিগুলো বলেন বা ডিটেকটিভ মুভি, শার্লক হোমস, ব্যোমকেশ বক্সী, আমাদের আছেন এই ফেলুদা, এই যে বিখ্যাত থ্রিলার মুভিগুলো, ডিটেকটিভ মুভিগুলো, এখানে দেখবেন কাহিনীতে দেখবেন কোন একটা চিহ্ন, কোন একটা প্রতীক, কোন একটা ছবি বারবার আসে। শেষে গিয়ে আমরা জানতে পারি এই প্রতীকের মাধ্যমে একটা গোপন তথ্য বের হয়ে আসে এবং রহস্য উন্মোচন হয়, মিস্ট্রি সলভ হয়ে যায়। যেমন এখানে সাইলেন্স অফ দ্য ল্যাম্পস, একটা বিখ্যাত সিনেমা, যেটা আপনাদের দেখা জরুরি, আপনারা দেখবেন, অস্কার পাওয়া একটা বিখ্যাত সিনেমা সাইলেন্স অফ দ্য ল্যাম্পস। এই মুভিতে প্রথম থেকেই একটা সিম্বল, একটা সাইন, একটা চিহ্ন, প্রতীক বারবার আসে এবং এই সিম্বল দিয়ে শেষে গিয়ে গোপন তথ্য, সিক্রেট ইনফরমেশন, মিস্ট্রি সলভ হয়ে যায়। রিকগনিশনটা আসে হচ্ছে প্রতীকের মাধ্যমে, কিন্তু অ্যারিস্টটল বলেছেন এটা যথেষ্ট আর্টিস্টিক না। অ্যারিস্টটল এটাকে অতটা পছন্দ করতেন না, এটা দুর্বল রিকগনিশন নিয়ে আসে। এখানে সাইনটা থাকলে কিন্তু আমাদের টুইস্টটা অত ওইরকম ইমোশনাল ওভারওয়েলমিং, আমাদের অনুভূতিতে অতটা ধাক্কা লাগে না। আরেকটা রিকগনিশনের পদ্ধতি কি? রিকগনিশন ইনভেন্টেড বাই উইল, সেটা কি? সিক্রেট ইনফরমেশন কিভাবে ফাঁস হয়? সাডেন রিভিলেশন অফ এন আইডেন্টিটি অফ ইনফরমেশন, হঠাৎ করে আমাদের প্লটে যে কোনো একটা ক্যারেক্টার, সে কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে কোনো রকম ব্যাকগ্রাউন্ড প্রিপারেশন নাই, হঠাৎ করে উইদাউট এনি ফোরওয়ার্নিং অর নেসেসিটি, সাডেনলি কোনো একটা কথা বলে ফেললো, মুখ ফসকে কোনো একটা কথা বলে ফেললো, হঠাৎ করে কোনো একটা কথা বলে ফেললো, সেই কথায় থাকবে হচ্ছে একটা গুরুতর সেন্সিটিভ ইনফরমেশন, এবং সেই ইনফরমেশনের ফলে পুরো কাহিনীতে একটা টুইস্ট চলে আসবে। এটা হয়।
অ্যারিস্টটল এটাতেও সন্তুষ্ট না। অ্যারিস্টটল বলেছেন এটাও দুর্বল, এবং এই রিকগনিশনের ফলে যে টুইস্টটা আসবে, যে রিভার্সালটা আসবে, সেটা যথেষ্ট কার্যকরী না। আমাদের ইমোশনকে ততটা জাগাতে পারবে না, আমরা ততটা ইমোশনাল হব না, ক্যাথারসিস ততটা আসবে না। যেমন 7 একটা মুভি আছে, মর্গান ফ্রিম্যান আর ব্র্যাড পিটের একটা বিখ্যাত মুভি। 7 মুভিতে যে ভিলেন কেভিন স্পেসি, সে হঠাৎ করে কথা বলতে গিয়ে একটা মানে মুখ ফসকে একটা গুরুতর তথ্য বলে দেয়, এবং সেখান থেকে ফাঁস হয়ে যায় যে কেভিন স্পেসি সেই হচ্ছে সিক্রেট ভিলেন। প্রথম দিকে কেউ জানতো না সে ভিলেন, কিন্তু সে কথা বলতে বলতে হঠাৎ করে মুখ ফসকে বলে ফেলে। এই যে সিক্রেট ইনফরমেশন কিভাবে আসলো? সাডেনলি, বাই উইল, মানে যিনি কবি, যিনি লেখক, তিনি ইচ্ছা করে কোন একটা ক্যারেক্টারের মাধ্যমে সাডেনলি সেই গুরুতর তথ্যটা, সেন্সিটিভ ইনফরমেশনটা ফাঁস করে দেবে, অথবা কোনো একজনের গোপন পরিচয় ফাঁস হয়ে যাবে। রিকগনিশন ইনভেন্টেড বাই উইল, এর ফলে কি হবে? কাহিনীতে টুইস্ট চলে আসবে। এটাও কিন্তু আমাদের মুভিতে প্রচুর ব্যবহৃত হয়, মুভি, নাটক, থ্রিলার, প্রচুর ব্যবহার হয়। তাহলে অ্যারিস্টটল এটাকেও পছন্দ করছেন না। এরপর আরো কিছু ভাবে টুইস্ট, ঘটনায় টুইস্ট আনা যায়, আরো কিছু ভাবে গোপন তথ্য, সেটা রিভিলেশন কিন্তু আনা যায়। এর মধ্যে আছে মেমোরি, স্মৃতিচারণ। কোন একটা ক্যারেক্টার কোনো কিছু দেখলো, দেখে তার অতীতের কোনো একটা কিছু মনে হলো, অতীতের একটা কিছু মনে হলো, ওইটা মনে করতে গিয়েই একটা গোপন তথ্য তার প্রকাশ পেয়ে যায়। মেমোরি, স্মৃতিচারণের মাধ্যমে। এটাও অ্যারিস্টটল ততটা পছন্দ করেন না। এটারও কাহিনীর যে কাঠামো, বন্ধনটা কিন্তু দৃঢ় হয় না। 4 নম্বরে আমরা বলেছি রিকগনিশন ফ্রম রিজনিং, যুক্তি বিশ্লেষণের মাধ্যমে, যেটা ফেলুদা করে থাকেন, ব্যোমকেশ করে থাকেন, শার্লক হোমস। কাহিনীতে দেখা যায় যে একটা রহস্য থাকে, রহস্যের সমাধান কেউ করতে পারছে না, বা কোনো একটা গোপন ভিলেন, সিক্রেট ভিলেন আছে, সে সবার ক্ষতি করছে, হত্যা করছে, তার পরিচয় জানা যাচ্ছে না। তখন রিজনিং এর মাধ্যমে, যুক্তি বিশ্লেষণ, লজিক অ্যানালিসিস, ডিডাকশনের মাধ্যমে আমাদের কিছু গোপন তথ্য বের হয়ে আসবে, অথবা কারো গোপন পরিচয় বের হয়ে আসবে, এবং এই রিজনিং এর মাধ্যমে রিকগনিশন নিয়ে আসা সম্ভব। এটা একটা এটা একটা মিডিয়াম কোয়ালিটির রিকগনিশন আমরা বলতে পারি। এর মাধ্যমে অনেক সময় মানে কাহিনীতে সাকসেসফুলি টুইস্ট আনা সম্ভব। আরেকটা দুর্বল রিকগনিশন আছে, সেটা হচ্ছে রিকগনিশন ইনভলভিং ফলস ইন্টারফারেন্স। সেটা কি? আ মেসেঞ্জার অর আউটসাইড ক্যারেক্টার ফ্যাসিলিটেটস দ্য রিভেলেশন। বাইরে থেকে একটা ক্যারেক্টার আসবে, ক্যারেক্টার এসে কোনো একটা গোপন তথ্য সে ফাঁস করে দেবে। এটাও একটা দুর্বল, এটাও অ্যারিস্টটল পছন্দ করেন না, কারণ সেই ক্ষেত্রে এটা কিন্তু মানে আরোপিত মনে হচ্ছে, মানে ডিজাইনটা কিন্তু দুর্বল মনে হচ্ছে। শেষমেশ আমরা যেই রিকগনিশনটাতে গুরুত্ব দিচ্ছি, যে রিকগনিশনটা আমরা বলছি যে আমাদের মিডের জন্য খুবই জরুরি, বোঝার জন্য খুব জরুরি। নাজমুন নাহার আহমেদ আছেন? নাজমুন নাহার আহমেদ, Yes, sir. আপনি একটু আমাদের সাথে শেয়ার করেন তো, রিকগনিশন রাইজিং ফ্রম দ্য ইনসিডেন্টস দেমসেলফ। এটা আমি মানে এক্সপ্লেইন করব। আপনি আপনার মতো করে ইম্পর্টেন্ট পার্টগুলো আমাদের সাথে শেয়ার করেন। ওকে স্যার। আপনার সুবিধার জন্য বোল্ড করা আছে, ওই বোল্ড করা পার্টে ফোকাস করেন। ওকে। So first one হচ্ছে the discovery is made naturally in the course of the plot. So প্রথমে যেটা হবে, আমি কি পুরোটা পড়বো, পড়ে তারপরে একটা না না না, সামারি আপনি দেব? আপনি খুব সহজ করে আমাদেরকে একটু বলেন। এটা যদি রিভাইজ করছি গত ক্লাসেরটা, আপনি জাস্ট আমাদেরকে মূল কথাটা বলেন যে রিকগনিশন অ্যারাইজিং ফ্রম ইনসিডেন্ট দেমসেলফ, এটার মানেটা কি? আচ্ছা, the discovery is made naturally is the course of the আপনারা plot. সবাই পড়েন, সবাই পড়েন।
এটা গুরুত্বপূর্ণ, অ্যারিস্টটল এটাকে খুব গুরুত্ব দিয়েছেন, এই রিকগনিশনটা ইম্পর্টেন্ট। 6 নাম্বার যেটা, আচ্ছা, এই পয়েন্টার মানে হচ্ছে মানে যেই ক্যারেক্টারটা যে ক্যারেক্টারটা প্লে করবে সেটা একদম ন্যাচারালি হতে হবে। আচ্ছা আচ্ছা, আমি হেল্প করছি না তুমি, হ্যাঁ ঠিক আছে আমি হেল্প করছি। রিকগনিশন আমরা কি জানছি এতক্ষণ ধরে? রিকগনিশন হচ্ছে গোপন কোনো তথ্য, সেন্সিটিভ কোনো ইনফরমেশন বা কারো গোপন পরিচয় ফাঁস হয়ে যাওয়া, সেটাই হচ্ছে রিকগনিশন। এই গোপন তথ্য জানার মাধ্যমে, কোন একটা চরিত্রের গোপন পরিচয় জানার মাধ্যমে, সিক্রেট আইডেন্টিটি জানার মাধ্যমে কাহিনীতে টুইস্ট চলে আসবে। এখন এই টুইস্টটা কেমনে আনা যায়? এই যে রিকগনিশন, সেন্সিটিভ ইনফরমেশনের যে রিভেলেশন, এক্সপোজার, এটা কিভাবে আনা যায়? এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো টাইপ জানলাম, এখন হচ্ছে অ্যারিস্টটলের সবচেয়ে পছন্দের টাইপ কোনটা? রিকগনিশন হচ্ছে সেটাই সবচেয়ে বেস্ট যখন দ্য ডিসকভারি ইজ মেড ন্যাচারালি, গোপন তথ্যের যে উদ্ঘাটন প্রকাশ এটা একদম ন্যাচারালি হবে ইন দ্য কোর্স অফ প্লট, প্লটেরই একটা ইন্টিগ্রেটেড পার্ট থাকবে, এক্সট্রা কোনো কিছু মনে হবে না যে এক্সট্রা একটা সিম্বল রেখে দিলাম বা এক্সট্রা কোনো একটা ক্যারেক্টার নিয়ে আসলাম বা লজিকের মাধ্যমে, মানে এক্সট্রা কোনো কিছুর মাধ্যমে। কিন্তু অ্যারিস্টটল বলছেন যে এই রিকগনিশনটা হবে যে প্লটেরই একদম ন্যাচারাল একটা পার্ট, ঠিক আছে? আ প্রসেস দ্য প্লটস আনরাভেলিং ফ্রম দ্য সেন্টার, এই রিকগনিশন এটাই হচ্ছে ক্লাইম্যাক্স পয়েন্ট, ট্র্যাজেডির ক্লাইম্যাক্স হচ্ছে রিকগনিশন পয়েন্ট, এবং এইটাকে কেন্দ্র করে পুরো কাহিনীটাই ঘুরবে। তার মানে যিনি কবি, যিনি লেখক, যিনি রাইটার, তিনি প্রথমেই রিকগনিশনটা প্ল্যান করবেন, এই রিকগনিশনকে কেন্দ্র করে তিনি পুরো কাহিনীটাকে সাজাবেন, এমন ভাবে কাহিনীটাকে সাজাবেন যে এই রিকগনিশনটা হচ্ছে এক্সিস, এইটাই হচ্ছে মানে অক্ষ, এটাই হচ্ছে সেন্টার, এটাই হচ্ছে সেন্ট্রাল থিম, এইটা বরাবরই পুরো কাহিনীটা ঘুরবে। দ্য বেস্ট টাইপ অফ রিকগনিশন অ্যারাইজেস, তখনই সবচেয়ে সেরা, সবচেয়ে বেস্ট রিকগনিশন, সবচেয়ে বেস্ট রিভার্সাল তখনই হয় যখন দ্য এন্টায়ার ন্যারেটিভ, পুরো কাহিনী রিভলভস অ্যারাউন্ড দ্য গিভেন রিভেলিউশন। এই যে রিকগনিশনটা যেটা ন্যাচারালি আসছে, এই রিকগনিশনটাকে কেন্দ্র করে পুরো কাহিনীটা আবর্তিত হবে, এইটাকে সেন্টার করেই পুরো কাহিনীটা। মানে কবি একদম খুব ঠান্ডা মাথায় প্ল্যান করে এই রিকগনিশনটাকে আগে থেকেই সেট করেছেন, এবং এই রিকগনিশনকে ফোকাস করে এটাকে সেন্টার করে বাকি যাবতীয় ইনসিডেন্টস, বাকি যাবতীয় অ্যাকশন সেটাকে সাজিয়েছেন। এবং যারা অডিয়েন্স তারা মানে অনেক বেশি অবাক হয়ে যাবে, এই যে অ্যাস্টনিশমেন্ট, বিস্ময়, মানে এত চমৎকার ভাবে মানে কবিকে পুরো ঘটনাকে সাজাতে হবে যেন মনে হবে এই রিকগনিশনটা, এই ডিসকভারি, রিভেলেশন, উদ্ঘাটনটা, ঘটনার টুইস্ট, এটা যেন মনে হয় এটাই তো হওয়ার কথা ছিল, মানে দর্শকের মনে আর কোনো সন্দেহ থাকবে না। দে উইল বি অ্যাস্টনিশড, দে উইল বি ওভারওয়েলমড উইথ ইমোশনস, ফিয়ার অ্যান্ড পিটি, তাদের মধ্যে সত্যিকার অর্থে ক্যাথারসিস আসবে। তার মানে যখন রিকগনিশনটা ন্যাচারালি হবে, পুরো কাহিনী, পুরো প্লট, ইনসিডেন্টের ঘটনার পরিক্রমায় মনে হবে এইটাই সবচেয়ে বেস্ট, অন্য আর কোনোভাবে হতে পারতো না, এটাই সবচেয়ে বেস্ট, মানে আমাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না। সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় হয় কি, যারা লেখক থাকেন, যারা গল্পকার বা নাট্যকার থাকেন, আর অ্যারিস্টটল বলছেন কবি, অ্যারিস্টটল সবাইকে কবি বলছেন, এমনকি যারা নাট্যকার ড্রামাটিস্ট তাদেরকেও অ্যারিস্টটল কবি বলছেন, যে ট্র্যাজিক পোয়েট, ট্র্যাজিক পোয়েট যখন ট্র্যাজিক পোয়েট্রি লিখবেন শুরুতেই উনি চিন্তা করবেন যে টুইস্টটা আমি কিভাবে দেব, প্রথমেই চিন্তা করবে টুইস্টটা কিভাবে দেব, রিকগনিশনটা এইভাবে আসবে, সিক্রেট ইনফরমেশনটা এইভাবে ফাঁস হয়ে যাবে, উদ্ঘাটন হয়ে যাবে, এই জায়গায় টুইস্টটা আসবে, আমার টুইস্টটা প্রথমে মাথায় রেখে আমি পুরো কাহিনীটিকে সাজাবো, তার আগে কিছু অ্যাড করব, তার পরে কিছু অ্যাড করব, এমন ভাবে সাজাবো যাতে দর্শকরা মানে অবাক হয়ে যায়।
যদি রিকগনিশনটা এরকম হয়, ইট অ্যারাইজেস ফ্রম দ্য ইনসিডেন্টস দেমসেলফ, ন্যাচারালি আসছে, এক্সট্রা আর কোনো প্রতীক বা কোনো সংকেত বা কোনো এক্সট্রা কোনো ক্যারেক্টার অ্যাড করতে হবে না, বরং মনে হবে যে ঘটনা আমাদের প্লটের একদম ন্যাচারাল ইন্টিগ্রেটেড পার্টই হচ্ছে এই রিকগনিশন। তখন সেটা হয় সবচেয়ে বেস্ট। এটাই বলছেন অ্যারিস্টটল। এটা আপনাদের মিডের জন্য এবং ভাইভার জন্য, দুটোর জন্য ইম্পর্টেন্ট। খুব ভালো করে মন দিয়ে পড়বেন। এবার এই ছিল, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রিভাইজ করলাম। যেহেতু গত ক্লাসটা একটু টেকনিক্যালিটির দিক থেকে একটু কমপ্লেক্স ছিল, সেজন্য কিন্তু আমি কিন্তু আবারও কিন্তু মূল পয়েন্টগুলো ডিটেইলসে ডিসকাস করলাম শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। এখন আপনারা গত লেকচারটাও শুনবেন। এই লেকচারটা শুনে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কোনো প্রবলেম হয় আমরা পরে আবারও সলভ করব। আপাতত আমাদের আমাদের মূল লেকচারে ঢুকে যেতে হবে। আজকে আমাদের ফোকাস হচ্ছে 4টা চ্যাপ্টার আমরা রিভিউ করব, 17, 18, 19, 20। 17, 18, 19, 20 আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। প্রথমেই আমরা ডান পাশের কলামটা পড়ি। আচ্ছা, ব্লু কালারটা এটা আমরা পরে পড়বো, ঠিক আছে? আপাতত এই অ্যারিস্টটল পয়েন্টস আউট দ্যাট, এখান থেকে আপনি পড়বেন। আমি আফরিনা শামীম, দেখতে পাচ্ছেন আফরিনা শামীম, আফরিনা শামীম, খাদিজা আক্তার, খাদিজা আক্তার, দেখতে পাচ্ছেন খাদিজা আক্তার, খাদিজা আক্তার। So may I? আচ্ছা, ওই আগে অন্যদের খোঁজ খবর নিয়ে নেই, আপনার আসছি পরে। ওকে, সঞ্জিদা আক্তার, সঞ্জিদা আক্তার, শুনতে পাচ্ছেন? সঞ্জিদা আক্তার। আচ্ছা, নাজমুন নাহার আহমেদ, আপনি তাহলে পড়েন অ্যারিস্টটল পয়েন্টস আউট দ্যাট। Okay. Aristotle points out that first, visualizing the action is the crucial for a poet in the order to avoid the gap in the in logic or the inconsistency. Two, rather than see the action in his head, Aristotle says the poet must work out the action before his eyes. Third, a poet should construct a general outline and then fill in the episodes and details. Thus, a poet can work out place, essence, and then focus on the episode that will support his essence and in effects create unity. থ্যাংক ইউ। তাহলে আমরা কি হচ্ছে আমরা একটু দেখি তো। অ্যারিস্টটল, আমরা কিন্তু আমাদের লেকচার 5-এ যাচ্ছি, কিন্তু নতুন পড়া, এটা মনোযোগ দেন প্লিজ। অ্যারিস্টটল প্রথমেই বলছেন যে একজন কবি যখন ট্র্যাজিক পোয়েট্রি লিখবেন ভাবছেন, তখন তাকে ফোকাস করতে হবে অ্যাকশনে, ঠিক আছে? অ্যাকশন কিন্তু ইম্পর্ট্যান্ট। উইদাউট অ্যাকশন দেয়ার ইজ নো ট্র্যাজেডি। অ্যাকশন ছাড়া ট্র্যাজেডি হবেই না। আমরা যতই রিচ করি, যত কিছু দিই, অ্যাকশন না থাকলে ট্র্যাজেডি কিচ্ছু হবে না। তাহলে অ্যাকশন কি আর মুখে বলে হয়? আমি যদি মুখে বলি আমি এটা করেছি, এটা করেছি, এটা তো অ্যাকশন হলো না, এটা ন্যারেশন হলো। ন্যারেশন দিয়ে ট্র্যাজেডি হবে না। ট্র্যাজেডিতে আপনাকে অ্যাকশন শো করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, প্রেজেন্ট করতে হবে। বুঝতে পারছেন? ট্র্যাজেডি মানে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন ছাড়া ট্র্যাজেডি হবে না। এখন অ্যাকশনটা আপনাকে দেখাতে হবে, ডেমনস্ট্রেট করতে হবে, আপনাকে শো করতে হবে। সেটি অ্যারিস্টটল বলছেন যে ট্র্যাজিক পোয়েট্রি, তখনকার দিনে ট্র্যাজিক পোয়েট্রি বলতে ওটা তো পারফরমেন্স বেসড। স্টেজে যারা অ্যাক্টররা এসে তারা ট্র্যাজেডিটাকে প্লে করতেন,
সেই ক্ষেত্রে যিনি কবি, ট্র্যাজিক পোয়েট, তাকে কিন্তু ভিজুয়ালাইজিং দ্য অ্যাকশন এটাতে গুরুত্ব দিতে হবে। অ্যাকশনটাকে মানে দেখাতে হবে, পারফর্ম করাতে হবে। কাকে দিয়ে পারফর্ম করাতে হবে? যারা অ্যাক্টর, অ্যাক্ট্রেস, তাদেরকে দিয়ে পারফর্ম করাতে হবে। ভিজুয়ালাইজিং দ্য অ্যাকশন ইজ ক্রুশাল ফর এ পোয়েট। ট্র্যাজেডিতে তো অ্যাকশন ছাড়া তো ট্র্যাজেডি হয় না, তাহলে অ্যাকশনগুলোকে পারফর্ম করাতে হবে। অডিয়েন্স যেন নিজের চোখের সামনে অ্যাকশন দেখতে পায়। কবির মাথায় মাথায় থাকলে হবে না, সেটাকে দর্শকের সামনে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট করলে কি হবে? মাথায় মাথায় অনেক কিছু পারফেক্ট মনে হয়। আমরা যখন মাথায় মনে মনে কোনো কিছু চিন্তা করি, তখন মনে হয় পারফেক্ট, কোনো সমস্যা নাই, কোনো ভুল ত্রুটি ধরা পড়ে না, কোনো রকম ইনকনসিস্টেন্সি, গ্যাপ, ইললজিক্যাল কোনো কিছু মাথায় তখন আর আসে না, মনে হয় সব ঠিক আছে। কিন্তু যখন সেইটা আমরা অ্যাকচুয়ালাইজ করি, যখন আমরা সেটা বাস্তবে রূপদান করি, তখন দেখা যাবে যে মাথায় মনে মনে তো মনে হলো জিনিসটা ঠিক ছিল, কিন্তু আমি বাস্তবে রূপদান করার পর দেখলাম যে এখানে লজিকে ইনকনসিস্টেন্সি আছে, এখানে লজিকের কিছু সমস্যা আছে, কারেক্ট করতে হবে। সেই জন্য গল্পটা কবির মাথায় না রেখে বা ন্যারেশন আকারে না রেখে সেটাকে অ্যাকচুয়ালাইজ করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। দর্শকের সামনে অ্যাকশন দেখাতে হবে, শো করতে হবে। প্রথমেই কবির টার্গেট হচ্ছে ভিজুয়ালাইজিং দ্য অ্যাকশন, অ্যাকশনটাকে যেন দর্শকরা চোখের সামনে দেখতে পায়। যদি ঠিক মতো আমরা ভিজুয়ালাইজ করতে পারি অ্যাকশনটাকে, শুধু থিওরিতে রাখলে হবে না, শুধু গল্পে বা ন্যারেশনে রাখলে হবে না, সেটাকে চোখের সামনে পারফর্ম করাতে হবে, ভিজুয়ালাইজ করাতে হবে অ্যাকশনটা। এতে কি হবে? ইন অর্ডার টু অ্যাভয়েড গ্যাপস, যদি কোনো গ্যাপ থাকে লজিকে, তাহলে সেটা কারেকশন করা যাবে। আর যদি কোনো ইনকনসিস্টেন্সি, অসামঞ্জস্যতা থাকে, তাহলে সেটা কারেক্ট করা যাবে। প্রথমেই তাহলে কি করতে হবে? কবিকে ট্র্যাজেডিতে আমরা বারবার বলে আসছি, ট্র্যাজেডি মানেই হচ্ছে অ্যাকশন। উইদাউট অ্যাকশন নো ট্র্যাজেডি। অ্যাকশন আছে, ট্র্যাজেডি আছে, অ্যাকশন নাই, ট্র্যাজেডি নাই। এখন অ্যাকশন তো শুধু মুখে মুখে বললে হবে না, সেটা করে দেখাতে হবে। তাহলে ক্যারেক্টার দিয়ে সেই অ্যাকশনটা পারফর্ম করাতে হবে, ভিজুয়ালাইজ করাতে হবে। ভিজুয়ালাইজ করার পর তখন দেখা যাবে যে আরে এই জায়গায় তো এই সমস্যা আছে। গল্পের আকারে বললে তো ভুল ধরা পড়ে না, কিন্তু শো করলে দেখা যায়, ভিজুয়ালাইজ করলে দেখা যায়, পারফর্ম করলে দেখা যায় যে এখানে কিছু ত্রুটি আছে, ওটা কারেকশন করে ফেলা যায়। তার মানে কবিকে শুধুমাত্র লিখলে হবে না, অ্যাকশনগুলো শুধুমাত্র সেটাকে কম্পোজ করলে হবে না, সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে, অ্যাকশনে নিয়ে আসতে হবে। পরের পয়েন্টটা আরো ব্যাখ্যা করেছে যে রাদার দ্যান সি দ্য অ্যাকশন ইন হিজ হেড, শুধুমাত্র মাথায় মাথায় চিন্তা করলে হবে না। যত বড় কবি হোক না কেন, যত বড় কবি হোক না কেন, শুধু মাথায় মাথায় অ্যাকশন চিন্তা করলে হবে না। অ্যারিস্টটল সেজ দ্য পোয়েট মাস্ট, অবশ্যই করতে হবে, দ্য পোয়েট মাস্ট ওয়ার্ক আউট দ্য অ্যাকশন বিফোর হিজ আইস, চোখের সামনে পারফর্ম করে দেখাতে হবে। দরকার হলে মানুষকে টাকা দিতে হবে, টাকা দিয়ে পারফর্ম করাতে হবে। আচ্ছা আমি এটা তো লিখেছি কাহিনী, কাহিনীতে এই অ্যাকশন, তোমরা দুজন মিলে অ্যাকশনটা অভিনয় করে দেখাও তো, প্লিজ অ্যাক্ট। তাহলে তাহলে কবি দেখবে তার চোখের সামনে ঘটনাটা একটা পারফরমেন্স হচ্ছে। ওয়ার্ক আউট দ্য অ্যাকশন বিফোর হিজ আইস, কবিকে অবশ্যই চোখের সামনে অ্যাকশনটাকে পারফর্ম করতে হবে। বাস্তবে ঘটলে তখন তার মনে হবে আচ্ছা তাহলে এটা সম্ভব, এটা অবাস্তব না, এটা রিয়েল। তার মানে সেটা দর্শকের সামনে এখন প্রেজেন্ট করা যাবে, মানুষ এটা গ্রহণ করবে, মানুষের এটা ভালো লাগবে। A poet should construct a general outline. এই যে আরেকটা অ্যারিস্টটল খুব চমৎকার একটা মানে গাইডলাইন দিচ্ছেন যে কবিকে প্রথমে একটা আউটলাইন তৈরি করতে হবে। সে যে ট্র্যাজিক পোয়েট্রি লিখবে, প্রথমে একটা আউটলাইন, একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে। সে প্ল্যান, তার একটা ওভারঅল প্ল্যান থাকবে যে শুরুতে এরকম, কাহিনীটা এরকম থাকবে, তারপর কাহিনীটা এইভাবে যে মাঝখানে একটা ক্লাইম্যাক্স থাকবে, এখানে সিরিয়াস কোনো কিছু একটা ঘটবে, এই জায়গায় গিয়ে হিরো মারা যাবে অথবা হিরোইন মারা যাবে। প্রথমেই কবি সেটা প্ল্যান করে নেবে, এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার, আউটলাইন।
তারপর সে ডিটেইল অ্যাড করবে, এখানে ডায়লগ অ্যাড করলো, একটা ক্যারেক্টার অ্যাড করলো, তারপরে ক্যারেক্টারকে দেখালো এই ক্যারেক্টার কি মানায়, যদি মানায় থাকবে, যদি না মানায় বাদ দিয়ে দিবে। তারপরে এই যে আমার ক্লাইম্যাক্স, এই ক্লাইম্যাক্সটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, এই ক্লাইম্যাক্সটা বাস্তবসম্মত কিনা এবং দর্শকরা সেটাকে ফিল করতে পারবে কিনা, এই সব কিছু মিলিয়ে তাকে ডিটেইল অ্যাড করতে হবে। যদি প্রয়োজন হয় আরো একটা ক্যারেক্টার অ্যাড হলো, যদি প্রয়োজন হয় আরেকটা এপিসোড অ্যাড হলো, এখানে আরো একটু পারফরমেন্স আসুক, আরেকটা অ্যাকশন আসুক, যাতে ক্লাইম্যাক্সে জোর আসে। তার মানে একজন কবিকে প্রথমে একটা আউটলাইন তৈরি করে তারপর ডিটেল, সে যদি চিন্তা করে আমি একদম বিসমিল্লাহ লিখতে শুরু করলাম চ্যাপ্টার 1, তারপর চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এইভাবে লিখলে হবে না। প্রথমেই আগে একটা প্ল্যান থাকতে হবে যে আমি এই প্ল্যানে নাটক লিখছি, যদি মাঝখানে একটু চেঞ্জ হয় হোক, নাটক লিখতে লিখতে মনে হতে পারে যে যদি এইরকম ভাবে কাহিনীটা, এইভাবে অ্যাকশনটা না এসে যদি এইভাবে আসে, এই কাজটা নায়ক না করে যদি ভিলেন করে, তাহলে আরো বেশি দর্শকরা ইমোশনাল হয়ে যাবে, তাহলে এটা পরে এডিট করা যাবে, কিন্তু প্রথমে একটা প্ল্যান থাকতে হবে। তার মানে একজন কবিকে, একজন লেখককে অবশ্যই শুরুতে একটা প্ল্যান নিয়ে, একটা ওভারঅল আউটলাইন রেখে তারপর তাকে ওই ট্র্যাজিক পোয়েট্রি লিখতে বসতে হবে। এতে কি হবে, এতে আ পোয়েট ক্যান ওয়ার্ক আউট আ প্লেস এসেন্স, সেই যে প্লে, সেই যে ট্র্যাজিক পোয়েট্রি, তার যে একটা থিম, একটা এসেন্স, একটা নির্যাস, সেটা কিন্তু বের হয়ে আসবে। অ্যান্ড দেন ফোকাস অন দ্য এপিসোডস, তারপর আউটলাইনটা যখন রেডি, প্ল্যানটা রেডি, তারপর সে বিভিন্ন পর্বে ফোকাস করবে, এমন ভাবে পর্বগুলোকে সাজাবে যে আচ্ছা এইটা তো আমার প্ল্যান, আলটিমেটলি এইটাই হচ্ছে আমার ক্লাইম্যাক্স, এটা হচ্ছে আমার নাটকের থিম, আমার থিম অনুযায়ী কি এই পর্বটা ঠিক আছে, আমার এই পর্বটাতে দেখছি যে নায়িকা হাসছে, নায়িকা হাসলে কি আমার কাহিনীর সাথে মেলে, নাকি নায়িকা কাঁদলে আমার কাহিনীর সাথে মেলে, ভিলেন এই কথাটা বললে কি টুইস্টটা ভালো হবে, নাকি এই কথাটা না বললে হবে, মানে আমার এই ডিটেলগুলো আসবে পরে, কিন্তু আমার প্ল্যানটা আগে থাকতে হবে। প্ল্যানটা থাকলে কি হবে, ইট উইল ক্রিয়েট ইউনিটি, যেটা আমরা প্লটের বেসিক এলিমেন্টে বলেছিলাম, আমাদের ট্র্যাজেডির একটা ইউনিটি থাকবে, প্রতিটা ইনসিডেন্টস একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে, কানেকশনটা প্রথম থেকেই, প্রথমে একদম বিসমিল্লাহ গণহারে কাহিনী লিখে তারপর সেটাকে জাস্ট কানেক্ট করে দিলাম হবে না, বরং আমাকে শুরু থেকেই প্ল্যান করতে হবে যে আমি যদি এইটা যদি আমার থিম হয়, কি কি ধরনের অ্যাকশন এটার পার্ট হতে পারে, মানে সবকিছু প্ল্যান ওয়াইজ হবে, না হলে ওই ক্যাথারসিস ওইভাবে কিন্তু আসবে না, ক্লাইম্যাক্সটা কিন্তু ওইভাবে হবে না। তাহলে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বোল্ড করা আছে দেখেন, একজন কবিকে অবশ্যই যা যা ঘটনা ঘটবে ট্র্যাজেডিতে, অ্যাকশনগুলো, সেটাকে কিন্তু পারফরমেন্স আকারে দেখাতে হবে, কোন একটা ক্যারেক্টার বক 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 করে বলে যাচ্ছে হবে না, বরং 2-3 জন অ্যাক্টর নিয়ে সেটাকে করিয়ে দেখাতে হবে, পারফরমেন্স আকারে দেখাতে হবে, ভিজুয়ালাইজ, পারফর্ম করাতে হবে। তখন কি হবে, যদি কোনো ইলজিক্যাল কোনো ইনকনসিস্টেন্সি থাকে সেটা কারেক্ট করে নেওয়া যাবে। তাহলে এই পয়েন্টটা কি আপনারা ধরতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমরা পরে আবার আসবো, সমস্যা নাই। রিয়াদ, রিয়াদ আছেন? রিয়াদ শুনতে পাচ্ছেন? রিয়াদ মাহমুদ? জি স্যার। আচ্ছা রিয়াদ, আমাদের সাইডের ব্লু কালারের কলামটা আমি একটু মানে জুম করছি, আপনি কি পড়তে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটু স্যার আমাদের এত জুম একটু, করতে হবে না। আচ্ছা আচ্ছা দেখেন, বোঝা যাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। Aristotle begins here with an important note on visualization, whereas even many contemporary authors and instructors focus on the value of seeing the action in your head. Aristotle points out that such methods inevitably lead to Inevitably. lead to gaps in logic and inconsistencies. থ্যাংক ইউ, এই পর্যন্ত হ্যাঁ, আচ্ছা এটা শেষ করেন, এই লাইনটা শেষ করেন। Since the action is being conceived by an unreliable mind. আচ্ছা
খুব জরুরি কিছু কথা। আমরা যখন মনে মনে কোনো একটা কিছু কল্পনা করি, মাথায় মাথায় একটা কাহিনী আমরা চিন্তা করলাম, তখন দেখা যায় যে অনেক ইললজিক্যাল কিছু আমার ওই চিন্তা ভাবনায় ঢুকে যায়। চিন্তা করতে করতে কিন্তু আমার মাথায় থাকে না যে আচ্ছা এটা কি সম্ভব, এটা কি সম্ভব না। মাথায় মনে মনে ইন মাই হেড আমার মাথায় মনে হয় যে এটা ঠিক আছে, কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় যে আসলে এটা তো হয় না। আমাদের মন, আমরা যতই বলি ইট ইজ আনরিলায়েবল মাইন্ড, আমরা মনে মনে অনেক কিছু কল্পনা করি, কাহিনীতে এই হবে, ওই হবে, এইটা হবে, সেইটা হবে, কিন্তু সেটা যখন ক্যারেক্টারকে দিয়ে আমরা ঘটাই, তারা যখন অ্যাক্ট করে ভিজুয়ালাইজ করে আমাদের সামনে, তখন আমাদের মনে হয় আরে এটা তো অসম্ভব, এটা তো অবাস্তব। আমার মাথায়, ইন মাই হেড, আমার মাথায় মনে হয়েছে যে এটা লজিক্যাল, কিন্তু বাস্তবে সেটাকে পারফর্ম করাতে গিয়ে আমি দেখলাম যে এটা আসলে ইললজিক্যাল। তার মানে ভিজুয়ালাইজেশনটা জরুরি। তারপর রিয়াদ রাদার থেকে পড়েন রাদার। Rather, the best way to determine whether the action of a given drama can sustain audience interest and believability is বিশ্বাসযোগ্যতা is by envisioning it before one's eyes as if unfolding in a proscenium before the writer. হ্যাঁ, সেই কথাই বলছে যে লেখক অনেক গল্পই বলতে পারে, একজন গল্পকার অনেক রকম গল্পই বলতে পারে, গাঁজাখুরি অবাস্তব গল্প বলতে পারে, কিন্তু সেটা যখন আমরা স্টেজে পারফর্ম করব, তখন কিন্তু আমরা বুঝবো যে গল্পের কোন অংশটা অবাস্তব, কোন অংশটা বাস্তব, কোনটা লজিক্যাল, কোনটা ইললজিক্যাল। ইললজিক্যাল জিনিসপত্র দিয়ে কিন্তু আপনি মানুষের আবেগকে ধরতে পারবেন না। মানুষের সাথে, আবেগের সাথে কিন্তু লজিকের একটা সম্পর্ক আছে। আপনার নাটকে যদি, আপনার ট্র্যাজেডিতে যদি ইললজিক্যাল পয়েন্ট থাকে, ইললজিক্যাল এলিমেন্ট থাকে, তাহলে কিন্তু দর্শকের মনে, সাধারণত আমজনতার মনে আপনি কিন্তু আবেগের সৃষ্টি করতে পারবেন না, আপনি ব্যর্থ হবেন, ইউ উইল বি এ ফেইলিয়ার। কিন্তু আপনি যদি লজিক আনেন, প্রবাবিলিটি আনেন, নেসেসিটি আনেন, তাহলেই তখন একমাত্র বেশিরভাগ দর্শক কিন্তু আপনার কাহিনীটাকে খাবে, আপনার গল্পটাকে কিন্তু গ্রহণ করবে। তার মানে আপনাকে এনভিশনিং ইট, ভিজুয়ালাইজের উপর গুরুত্ব দিতে হবে, অ্যাকশনের উপর গুরুত্ব দিতে হবে। তারপরে লাইনটুকু পড়েন রিয়াদ। অ্যাজ সাচ, So, as such, the writer becomes objective observer of the action and can immediately point out what does not follow from probable or necessary cause. তার মানে কাহিনীটা বাস্তবসম্মত হতে হবে। আমরা যখন গল্প বলতে যাই, তখন অনেক সময় অনেক গাঁজাখুরি ইনফরমেশন, অবাস্তব, অযৌক্তিক, ইললজিক্যাল ইনফরমেশন কিন্তু ঢুকে যায় কাহিনীতে, আমরা কিন্তু বুঝতে পারি না। গল্পের ছলে অনেক অবাস্তব এলিমেন্ট ঢুকে যায়। অবাস্তব এলিমেন্ট দিয়ে আপনি কিন্তু দর্শকের মনে আবেগের আলোড়ন, ক্যাথারসিস সৃষ্টি করতে ব্যর্থ হবেন, পারবেন না। কিন্তু আপনি যদি তাদের ইমোশনটাকে যদি ক্যাচ করতে চান, তাহলে আপনাকে লজিক্যাল ওয়েতেই যেতে হবে, বাস্তবসম্মত উপায়েই যেতে হবে। সেজন্যই কিন্তু বারবার অ্যারিস্টটল বলছেন লজিক, বারবার লজিকের উপর গুরুত্ব দিচ্ছেন। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। সানজিদা জাহান, সানজিদা জাহান শুনতে পাচ্ছেন? সানজিদা Yes, sir. জাহান, আচ্ছা প্লিজ। এভরি ট্র্যাজেডি কন্টেইনস টু পার্টস, এটা একটু পড়বেন। স্যার এখানে একটু ইয়েতে কাজ চলতেছে, অনেক নয়েজ স্যার, সমস্যা কথা হবে বলেন, না? না না আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, কোথা থেকে পড়বো স্যার? এভরি ট্র্যাজেডি কন্টেইনস টু পার্টস। Every tragedy contains two parts. Number one, the complication refers to everything from the beginning of the action to the turning point, reversal or climax, twist, where bad fortune turns to good or good fortune turns to bad. ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি
হ্যাঁ, এখানে একটু মিউট করেন তো। হ্যাঁ, একটা ট্র্যাজেডির দুটো করে পার্ট। প্রথমেই হচ্ছে কমপ্লিকেশন, জটিলতা সৃষ্টি হবে। কাহিনী প্রথমে গিট্টু লাগতে থাকবে, আমরা বলি না কাহিনীতে গিট্টু লাগতেছে, গিট্টু লাগতেছে। কাহিনী জটিল হচ্ছে, কাহিনী জটিল হচ্ছে, কমপ্লিকেশন। জটিল হতে 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 একদম ক্লাইম্যাক্স টুইস্ট পয়েন্টে চলে যাবে। refers to everything from the beginning to the turning point, reversal. রিভার্সাল কখন আসে? রিকগনিশনের সাথে সাথে। রিকগনিশনটা আমরা বলছি ওইটাই হচ্ছে ক্লাইম্যাক্স, টুইস্টিং পয়েন্ট হচ্ছে ওইটাই। কাহিনীটা আগাচ্ছে, আগাতে আগাতে দেখা যায় যে কাহিনী জটিল হচ্ছে, গিট্টু লাগছে, গিট্টু লাগছে, জটিল হতে হতে একদম ক্লাইম্যাক্সে চলে যায়। এটাকে হচ্ছে কমপ্লিকেশন। ট্র্যাজেডিটা যাচ্ছে হচ্ছে ক্লাইম্যাক্সের দিকে। এখানে দুটা জিনিস হতে পারে, ব্যাড ফরচুন টার্নস টু গুড, আমাদের ট্র্যাজিক হিরো তার দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে যেতে পারে, অথবা সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে যেতে পারে। তবে মূল কথা, ট্র্যাজেডিকে আমরা মানে কাহিনীকে দুই অংশে ভাগ করি। প্রথম অংশে হচ্ছে কাহিনী জটিল হতে থাকে, কাহিনীতে গিট্টু লাগতে থাকে, কাহিনী কমপ্লিকেটেড হতে থাকে, কমপ্লিকেট হতে 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 একেবারে ক্লাইম্যাক্স পর্যায়ে চলে যায়। তারপর কি হয়? তারপরেই আসে হচ্ছে এন্ডিং। পড়েন সঞ্জিদা, নাম্বার 2। The unrevealing or denouement এটার extends উচ্চারণ from হচ্ছে, ডেনুমা, ডেনুমা। denouement. হ্যাঁ, এটা Denouement. এমনিতে মনে হচ্ছে ডেনুমেন্ট, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে ডেনুমা। ডেনুমা মানে কি? রহস্যের উদ্ঘাটন। কাহিনীর এতক্ষণ তো গিট্টু লাগলো, গিট্টু লাগতে লাগতে একদম ক্লাইম্যাক্সে, এখন হচ্ছে গিট্টু খুলবে। আনরাভেলিং মানে কি? গিট্টু খোলা, গিট্টু খুলছে। বলেন তো, এক্সটেন্স। Extends from the climax to the end and tracks the final transformation of a hero to good or bad fortune. ওকে, থ্যাংক ইউ। আনরাভেলিং, কাহিনীর গিট্টু লাগতে লাগতে এমন এক পর্যায়ে চলে গেছে আর গিট্টু লাগা সম্ভব না, তখন গিট্টুটা খুলতে থাকে। গিট্টু খোলাটা মানে হচ্ছে আনরাভেলিং। ডেনুমা মানে কি? রহস্যের উন্মোচন। এখন কাহিনী শেষ হবে। এক্সটেন্ড ফ্রম ক্লাইম্যাক্স টু দ্য এন্ড, এখন ক্লাইম্যাক্স থেকে একদম এন্ডিং এর দিকে আসবে। ফাইনাল ট্রান্সফরমেশন অফ হিরো, মূলত দেখা যায় এখানে হিরোর কপাল খারাপই হয়ে যায়। ট্র্যাজিক হিরো শেষে তো ট্র্যাজিক একটা এন্ডিং আসবে, ফ্রম গুড টু ব্যাড ফরচুন। আরেকটু এক্সপ্লেনেশন আমাদের সাইডে আছে, পড়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সংক্ষেপে ব্যাখ্যা করছি। দ্য কমপ্লিকেশন, ঘটনার যে জটিলতা, begins with an inciting incident, কোন একটা এমন একটা ঘটনা ঘটবে, একটা ট্রিগার, ঘটনাটা হচ্ছে ট্রিগার হিসেবে কাজ করবে। একটা ঘটনা এমন ভাবে ঘটবে যে তারপর একটার পর একটার পর একটা ঘটনা চক্রাকারে ঘটতে থাকবে। A trigger that puts a chain of events in motion, একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে। ঘটনা এমন ভাবে ঘটতে থাকবে যে ঘটনা জটিল হতে থাকে, কাহিনী জটিল হতে থাকে। কাহিনীতে, যেটা বারবার বলছি, গিট্টু লাগছে, কাহিনী জটিল হয়ে যাচ্ছে। জটিল হতে 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 একটা সময় আর কাহিনী জটিল হতে পারে না। at some point the chain reaches climax, একদম ঘটনা কাহিনীর একদম যে ক্লাইম্যাক্স, চূড়ান্ত টুইস্টিং পয়েন্ট, সেখানে চলে যায়। where, যেখানে হিরোস ফরচুন, আমাদের ট্র্যাজিক হিরো তার ভাগ্য, মাস্ট ইরিভার্সিবলি টার্ন ফ্রম গুড টু ব্যাড। সাধারণত ট্র্যাজেডির ক্ষেত্রে দেখা যায় তার সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে চলে যায়। ট্র্যাজেডির ক্ষেত্রে দেখা যায় লাক, ভাগ্য, টার্নস ফ্রম গুড টু ব্যাড, ভালো থেকে মন্দের দিকে যায়। আর যদি এটা কমেডি হয় তাহলে ফ্রম ব্যাড টু গুড। ট্র্যাজেডির ক্ষেত্রে কি হয়? আমাদের ট্র্যাজিক হিরোর ভাগ্য ভালো থেকে খারাপের দিকে যায়, আর কমেডি হলে খারাপ থেকে ভালোর দিকে যায়। অ্যান্ড দ্য ডেনোমা অর আনরেভেলিং, এই যে গিট্টু ছাড়াচ্ছে, কাহিনী সমাপ্তি হচ্ছে, ডেনোমা ইজ সিম্পলি দ্য এন্ড অফ দিস ট্রান্সফরমেশন that begins at the climax. ক্লাইম্যাক্স থেকে যে ঘটনার পরিসমাপ্তি। ট্র্যাজেডির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফি, সর্বনাশ, ধ্বংস। আমাদের ট্র্যাজিক হিরোর কপালে খুব মারাত্মক এক দুর্ভাগ্য চলে আসে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ইন ইডিপাস রেক্স, বারবার অ্যারিস্টটল কিন্তু এই
ট্র্যাজেডিটার কাহিনী নিয়ে আসছেন। তার মানে আপনারা এই কাহিনীটা জেনে নিতেই পারেন। ইডিপাস রেক্স, আপনারা এই বিখ্যাত ট্র্যাজেডিটা আপনারা আইডিয়া নিয়ে নিতে পারেন, তাতে আপনাদের সুবিধা হবে। ফর এক্সাম্পল, ইন ইডিপাস রেক্স the complication sees us all the way through Oedipus discovering his own crimes. Oedipus প্রথম দিকে সে বুঝতে পারে না কেন তার রাজ্যে এত কষ্ট। ইডিপাস বুঝতে পারে না যে তার রাজ্যের মানুষরা এত কষ্ট পাচ্ছে কেন, কি সেই কারণ, কি সেই কারণ। অনেক প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছি না, ঘটনা জটিল হতে থাকে, জটিল হতে থাকে, হতে 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 একদম ক্লাইম্যাক্স পর্যায়ে যায়। সেখানে রিকগনিশন আসে। কি রিকগনিশন? ইডিপাস কিল্ড হিজ ওন ফাদার, ইডিপাস ম্যারিড হিজ ওন মাদার। এবং এই ভয়ঙ্কর রিকগনিশনের ফলে কি রিভার্সাল হয়? ইডিপাস ডিসকভার্স হিজ ওন ক্রাইমস। দেখে যে ইডিপাস তার নিজের দোষে তার রাজ্যের মানুষজন কষ্ট পাচ্ছে। তাহলে ইডিপাসের সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে পরিণত হলো। ইডিপাসের সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হলো। ক্লাইম্যাক্সে গিয়ে ইডিপাস জানতে পারলো সে নিজে দায়ী, তার রাজ্যের মানুষের দুরবস্থার জন্য সে নিজে দায়ী। And from there, the denouement take us through his self-mutilation and redemption. শেষে গিয়ে কি হয়? ক্যাটাস্ট্রফি। ইডিপাস কাটা দিয়ে নিজের চোখ উপড়ে ফেলে এবং রাজ্য ছেড়ে চলে যায়। সেখানেই তার মুক্তি। যতদিন পর্যন্ত ইডিপাস রাজ্যে আছে, রাজ্যের মানুষজন কষ্ট পাবে। তাহলে সবার কথা চিন্তা করে এবং নিজের অপরাধ, যদিও সেটা আনইনটেনশনাল, আননোয়িংলি, ইগনোরেন্ট ক্রাইম, বাট স্টিল সে কিন্তু রিডেমশন করতে চাচ্ছে। সে নিজেকে অন্ধ করে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। Often then, the climax takes place at the moment of key reversal or recognition in tragedy. তার মানে এটা বারবার, এটা কিন্তু আপনারা জানেন, বারবার বলছি, ক্লাইম্যাক্স কখন আসে? ভাইভাতে প্রশ্ন করতে পারি আপনাদের, ট্র্যাজেডিতে ক্লাইম্যাক্স কখন আসে, কি কখন আসবে? যখন রিভার্সাল অর রিকগনিশন ঘটে। রিভার্সাল অথবা রিকগনিশন ঘটলে সেখানে আমরা ক্লাইম্যাক্সের দেখা পাই। তবে তখনই সেটা পারফেক্ট ক্লাইম্যাক্স হবে যখন রিভার্সাল এন্ড রিকগনিশন দুইটা একসাথে থাকবে। রিভার্সাল আর রিকগনিশন থাকলে ক্লাইম্যাক্স হবে, তবে সেটা অতটা সাকসেসফুল হবে না। বাট আমরা যদি রিভার্সাল আর রিকগনিশন দুটাকে কম্বাইন করতে পারি তাহলেই সেটা প্রপার ক্লাইম্যাক্স হবে। সেটা পরে বলা আছে যে উইদাউট দিস রিভার্সাল অর রিকগনিশন, রিভার্সাল অথবা রিকগনিশন ছাড়া the author must rely on some other form of invention in order to create a climax. এখন সব শিল্পী, সব কবি তো আর যথেষ্ট ক্রিয়েটিভ না। অনেকে দেখা যায় যে তারা ওই প্রপার রিকগনিশন রিভার্সাল তারা আনতে পারে না। তাহলে কি ক্লাইম্যাক্স হবে না? আনা যাবে, অন্য আরো অনেক উপায় আছে। ইন অর্ডার টু ক্রিয়েট ক্লাইম্যাক্স, যেটা আমাদের বাংলা নাটকে, বাংলা সিরিয়ালে আমরা দেখতে পাই। বাংলা সিরিয়ালেও মানে মিডিওকর ক্লাইম্যাক্স, মানে অ্যাভারেজ কিছু ক্লাইম্যাক্স তৈরি হয়, আহামরি কিছু না, কিন্তু মানুষজন মানে একটা বিশেষ শ্রেণীর দর্শক তারা সেটা পছন্দ করে। সেই ক্লাইম্যাক্স কিভাবে তৈরি করা হয়? মূলত এই যে দুইটা উপায়, ইদার এথিক্স অর প্যাশন। এথিক্স নীতিবাক্য বলে হয়তো ক্লাইম্যাক্স আনা যায়, অথবা প্যাশন। প্যাশন বলতে কি? এটি তো এখনকার মানে যত সিরিয়াল আছে এই দুইটা দিয়েই তো ওরা ক্লাইম্যাক্স তৈরি করে। ওরা তো আর ওইভাবে টুইস্ট আনতে পারে না। মূলত ক্লাইম্যাক্স আসে হচ্ছে ওদের এথিক্স আর প্যাশনের মাধ্যমে। কিন্তু এথিক্স আর প্যাশন দিয়ে যদি ক্লাইম্যাক্স আনা হয় তাহলে কিন্তু সেটা সত্যিকারের টুইস্ট না, এবং সব দর্শক কিন্তু সেটা তার হৃদয়কে স্পর্শ করবে না, সবাই কিন্তু সেটাতে আবেগ আক্রান্ত হবে না। অ্যারিস্টটল স্টেটস ইন হিজ সামারি অফ দ্য টাইপস অফ ট্র্যাজেডি, উনি ট্র্যাজেডির প্রকারভেদে বলেছেন এগুলোর কথা, যেটা আমরা পরে দেখতে পাচ্ছি। এই যে দেখেন, অ্যারিস্টটল প্রেজেন্টস 4 কাইন্ডস অফ ট্র্যাজেডি। পড়েন তো, সুমাইয়া সুমি দেখতে পাচ্ছেন? সুমাইয়া সুমি। Yes, sir. অ্যারিস্টটল প্রেজেন্টস 4 কাইন্ডস অফ ট্র্যাজেডি, 4 প্রকারের ট্র্যাজেডি হয়। কি কি পড়েন তো? Yes, sir. Aristotle presents 4 kinds of tragedy. A. Complex, depending entirely on reversal and recognition at the climax. B. Pathetic, motivated by passion. C. Ethical, motivated by moral purpose. D. Simple, without reversal or recognition. থ্যাংক ইউ।
অ্যারিস্টটল বলছেন যে ট্র্যাজেডি 4 রকমের হয়। প্রথমে হচ্ছে সার্থক কমপ্লেক্স ট্র্যাজেডি। কমপ্লেক্স ট্র্যাজেডি থেকে উনি বলছেন সাকসেসফুল ট্র্যাজেডি। এইটাই দর্শকের মনে প্রপারলি ক্যাথারসিস নিয়ে আসতে পারে। দর্শকের চোখে, সব শ্রেণীর সব ধরনের দর্শকের চোখে যদি আমরা পানি আনতে চাই, সবার হৃদয়ে যদি আমরা ভীতি এবং করুণার পারজেশন উথলায় আনতে চাই, মানে তারা আবেগে তাদের হৃদয় উথলে উঠবে, সেটা যদি আমরা চাই, পারজেশন ক্যাথারসিস যদি আনতে চাই, তাহলে কমপ্লেক্স এটা হচ্ছে বেস্ট টাইপ অফ ট্র্যাজেডি। সেটা কি? কমপ্লেক্স। সেটা কি? Depending entirely on reversal and recognition at the climax. Reversal and recognition দুটো একসাথে ক্লাইম্যাক্সে ঘটবে। কাহিনীর যে ক্লাইম্যাক্স একদম চূড়ান্ত পর্যায়ে, সেখানে এই দুইটাই থাকতে হবে, রিকগনিশনও থাকতে হবে। রিকগনিশন মানে কি? আবারও বলছি, রিভিলেশন অফ সিক্রেট ইনফরমেশন, গোপন সেন্সিটিভ কোনো ইনফরমেশন যখন ফাঁস হয়ে যায়, অথবা কোনো একজনের গোপন পরিচয় যখন জানা যায়, এবং সেই সিরিয়াস ইনফরমেশন এতটাই সিরিয়াস যে পুরো কাহিনীর মোড় পাল্টে যায়, পুরো ঘটনা, পুরো কাহিনীতে একটা টুইস্ট চলে আসে। এবং সেই টুইস্টের ফলে কি হয়? বেচারা আমাদের হিরো, ট্র্যাজিক হিরো, তার কপালে দুর্যোগ নেমে আসে, সে সাফার করতে থাকে। রিভার্সাল, ওইটাকে বলে রিভার্সাল। তাহলে রিকগনিশন এন্ড রিভার্সাল দুটো যদি একসাথেই থাকে, তবে সেটা হয় সাকসেসফুল কমপ্লেক্স ট্র্যাজেডি। এবং অ্যারিস্টটল এটাকে বারবার পছন্দ করেছেন, উনি বারবার এটাকেই সাপোর্ট করেছেন। নাম্বার বি আরেকটা আছে, সেটা হচ্ছে মোটিভেটেড বাই প্যাশন। প্যাশন বলতে লাভ অ্যাফেয়ার, লাভার বিলাভেড, যেটা আমরা ওই রোমিও জুলিয়েটে দেখতে পাই। ফর এক্সাম্পল রোমিও জুলিয়েট, এখানে যে ট্র্যাজেডিটা ঘটছে সেটা কিন্তু মোটিভেটেড বাই প্যাশন, লাভ অ্যাফেয়ার। এখানে কিন্তু ওইভাবে রিভার্সাল রিকগনিশন ওইভাবে একসাথে আসে না, এবং সেই ক্ষেত্রে অ্যারিস্টটল এটাকে প্যাথেটিক ট্র্যাজেডি বলছেন। প্যাথেটিক বলতে আমাদের আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে প্যাথেটিক বলতে আমরা কোনো কিছু যখন মানে খারাপ মিন করি, নেগেটিভ, প্যাথেটিকের একটা নেগেটিভ মিনিং আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা ওইটা ইউজ করছি না। এখানে প্যাথেটিক শব্দটার মানে হচ্ছে মানে প্যাশন রিলেটেড ট্র্যাজেডি। এখানে প্যাথেটিক শব্দটার, এই ক্ষেত্রে অ্যারিস্টটল প্যাথেটিক শব্দটাকে ইউজ করেছেন প্যাশন রিলেটেড ট্র্যাজেডি বোঝানোর জন্য, যেখানে আমাদের ট্র্যাজিক হিরো সে লাভ অ্যাফেয়ার প্যাশন এই কারণে সাফার করবে। নাম্বার সি, এথিক্যাল ট্র্যাজেডি। এথিক্যাল ট্র্যাজেডি ইজ মোটিভেটেড বাই মোরাল পারপাস, মোরালিটি। এখানে নীতি নৈতিকতা নিয়ে কথাবার্তা থাকবে, নৈতিকতার উপর ভিত্তি করে ট্র্যাজেডি রচনা করা হবে, সেটা হবে হচ্ছে এথিক্যাল। এথিক্যাল ট্র্যাজেডি এটা কিন্তু সবার হৃদয়ে ওইভাবে আলোড়ন সৃষ্টি করতে পারবে না। দেখা যায় কেউ কেউ হয়তো ইমোশনাল হয়ে যাবে, কেউ কেউ হয়তো অতটা ইমোশনাল হবে না। প্যাথেটিক ট্র্যাজেডির ক্ষেত্রেও তাই। প্যাশন, সবাই কিন্তু এই ভালোবাসার গল্পে তাদের কিন্তু চোখ ভেজে না, কেউ কেউ ইমোশনাল হবে, কেউ কেউ বিরক্ত হবে, কারণ প্যাশন রিলেটেড ট্র্যাজেডি কিন্তু সবাই ওইভাবে রিলেট করতে পারে না। কারো কারো মেজাজ গরম হয়ে যায়, আপনারা জানেন প্রেমের গল্প সবাই সহ্য করতে পারে না। ফাইনালি সিম্পল ট্র্যাজেডি উইদাউট রিভার্সাল অর রিকগনিশন, এটা হচ্ছে আমাদের মানে বর্তমান সময়ে প্রচুর ট্র্যাজেডি আপনারা দেখবেন এরকম, ওইরকম মানে ঘটনার টুইস্ট ওইরকম আসে না, ওইরকম আমাদের যে একদম বিস্মিত হতবাক করে দিয়ে আমাদের ভীতি এবং করুণা জাগ্রত করে আমাদের চোখ বেয়ে পানি পড়বে, ওইরকম সিরিয়াস কাহিনী কিন্তু খুব বেশি আমরা দেখতে পাই না। হঠাৎ হাজারে দুই একটা হয়তো আমরা দেখতে পাই, বেশিরভাগই হচ্ছে মিডিওকার ট্র্যাজেডি। সিনেমা বলেন, থ্রিলার বলেন, মুভি বলেন, বেশিরভাগই হচ্ছে এই সিম্পল ট্র্যাজেডি উইদাউট রিভার্সাল অর রিকগনিশন। দেখা যায় এগুলো ছাড়া শুধুমাত্র আমাদের সিম্প্যাথি গেইন করার চেষ্টা, কিন্তু সেটা হচ্ছে ফ্লিটিং মোমেন্ট, মানে খুব অল্প সময়ের জন্য, দীর্ঘস্থায়ী কিন্তু হবে না সেটা। তাহলে অ্যারিস্টটল প্রেজেন্টস 4 কাইন্ডস অফ ট্র্যাজেডি: কমপ্লেক্স, প্যাথেটিক, এথিক্যাল, সিম্পল। এটা আপনাদের ভাইভার জন্য ইম্পর্টেন্ট। কয় রকমের ট্র্যাজেডি হয়? 4 ধরনের। কমপ্লেক্স, যেটাতে রিভার্সাল রিকগনিশন দুইটাই থাকে, ক্লাইম্যাক্স একদম সাকসেসফুল হয়,
ক্যাথারসিস পারজেশন সাকসেসফুলি হয়। এটা এটা অ্যারিস্টটল পছন্দ করেন। কমপ্লেক্স প্যাথেটিক হচ্ছে প্যাশন রিলেটেড ট্র্যাজেডি, এথিক্যাল ট্র্যাজেডি হচ্ছে মোরাল পারপাস মোরালিটি রিলেটেড, ফাইনালি সিম্পল ট্র্যাজেডি যেখানে রিভার্সাল অর রিকগনিশন ছাড়া কবি শুধুমাত্র সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করে অথবা মানে টেম্পোরারি শক দেয়। টেম্পোরারি শক দর্শকরা কিন্তু বেশি দিন মনে রাখে না এবং হৃদয়ে ওইভাবে কিন্তু আলোড়ন সৃষ্টি হয় না। A tragedy should not assume an epic structure. মাথায় রাখতে হবে, অ্যারিস্টটল বারবার বলেছেন ট্র্যাজেডি কিন্তু এপিক না, মহাকাব্য না। ট্র্যাজেডি ইট ইজ নট অ্যান এপিক ইনভলভিং মেনি প্লটস। অনেক প্লট থাকা যাবে না। এপিকে যেমন অনেক কাহিনী থাকে, অনেক গল্প থাকে, অনেকগুলো গল্প মিলে একটা এপিক হয়, কিন্তু ট্র্যাজেডিতে কাহিনী থাকবে একটা, ওয়ান প্লট, একটাই প্লট থাকবে, one plot that creates unity of action is all that is required for tragic catharsis. সত্যিকারের ট্র্যাজিক ক্যাথারসিস সৃষ্টি করতে হলে একটা প্লট থাকবে, ওয়ান প্লট, এবং একটা প্লটে ইউনিটি অফ অ্যাকশন থাকবে। যে কটা ঘটনা ঘটবে সবগুলো ইউনাইটেড থাকবে একটা থিমের আন্ডারে। ইউনিটি অফ অ্যাকশনটা খুব জরুরি। ইউনিটি অফ অ্যাকশন যদি আমাদের না থাকে, যদি অনেকগুলো প্লট থাকে, তাহলে দর্শকদের যে মনোযোগ সেটা কিন্তু ভাগ হয়ে যাবে। একদম চরম মুহূর্তে যখন টুইস্ট আসবে, ক্লাইম্যাক্স যখন আসবে, দর্শকদের মনে কিন্তু ওইভাবে আলোড়ন সৃষ্টি হবে না। দর্শকদের মনে আলোড়ন সৃষ্টি করতে হলে একটা প্লট থাকতে হবে, এবং একটা প্লটে শুধু একটা প্লট থাকলেই হবে না, সেটাতে অ্যাকশন থাকবে, অ্যাকশনে ইউনিটি থাকতে হবে, যতগুলো ঘটনা ইনসিডেন্ট সবগুলো যেন কানেক্টেড থাকে। আমাদের আজকের লেকচারের একদম লাস্ট স্লাইড, ডিকশন অর স্পিচ অফ এ ট্র্যাজেডি। ডিকশন মানে হচ্ছে ভাষা, শব্দচয়ন, ওয়ার্ড। ট্র্যাজেডির ল্যাঙ্গুয়েজ, স্পিচ কেমন হবে সেটা নিয়ে একটু কথাবার্তা এখানে আছে। সঞ্জিদা আক্তার দেখতে পাচ্ছেন? সঞ্জিদা আক্তার, খাদিজা আক্তার, খাদিজা আক্তার দেখতে পাচ্ছেন? খাদিজা আক্তার, Yes, sir. একটু পড়বেন? স্পিচ ক্যান বি ডিভাইডেড ইনটু, এখান থেকে একটু পড়েন। Speech can be divided into স্যার স্লাইডটা ফুল আসতেছে না। আপনি ডিকশন আর স্পিচ ওকে দেখতে ওকে স্যার, পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ, স্পিচ ক্যান বি ডিভাইডেড ইনটু Speech can be divided into A. Proof and refutation, B. Excitation or feelings, এক্সাইটেশন, PT. এক্সাইটেশন, Excitation of feelings, PT, fear and anger, or C. The suggestion of importance. Indeed, action can be divided similarly, but the difference between action and speech is that action can stand alone without exposition, while speech depends on the effect of the speech in order to gain a result. The speech in itself is in action. ওকে, থ্যাংক ইউ। এখন ট্র্যাজেডিতে যে ডায়লগ গুলো থাকে না, ট্র্যাজেডিতে তো বিভিন্ন মনোলগ থাকে, লম্বা ডায়লগ থাকে, বক্তৃতা থাকে, স্পিচ থাকে। এখন ট্র্যাজেডিতে সাধারণত তিন ধরনের স্পিচ আমরা পাই। এ, প্রুফ অর রিফিউটেশন, কোন একটা ক্যারেক্টার কোনো কিছু প্রমাণ করতে চাচ্ছে, প্রমাণ, প্রুফ, কোন একটা
ইস্যু, সে প্রমাণ করতে চাচ্ছে, প্রুফ, সে প্রমাণ দিচ্ছে, অথবা রিফিউটেশন, অথবা কোনো যুক্তি খণ্ডন করছে, কোনো কিছু অস্বীকার করছে। একটা হচ্ছে কোনো কিছু প্রমাণ করছে, অথবা একটা কিছু অস্বীকার করছে, অস্বীকার করছে। নাম্বার বি, এক্সাইটেশন অফ ফিলিংস, এমন ভাবে স্পিচ দিচ্ছে, ভাষণ দিচ্ছে যে নাটকের ক্যারেক্টার, ওই ট্র্যাজিক পোয়েট্রির ক্যারেক্টার এবং দর্শকের মনেও আবেগ অনুভূতির সৃষ্টি হচ্ছে, পিটি, করুণার সৃষ্টি হচ্ছে, ভয়, রাগের সৃষ্টি হচ্ছে। কোন একটা ক্যারেক্টার সে রেগে আছে, সে তার স্পিচের মাধ্যমে তার রাগের প্রকাশ ঘটাচ্ছে। কোন একটা ক্যারেক্টার ভয় পেয়েছে, সে তার স্পিচের মাধ্যমে সে বোঝাচ্ছে যে সে ভীত, ভয় পেয়েছে, শি ইজ অ্যাফ্রেড অর হি ইজ অ্যাফ্রেড। অথবা কোন একটা স্পিচের মাধ্যমে সে বোঝাতে চাচ্ছে যে সে কারোর প্রতি করুণা বোধ করছে। এইভাবে স্পিচের মাধ্যমে কিন্তু ফিলিংস এক্সপ্রেস সম্ভব। নাম্বার সি, দ্য সাজেশন অফ ইম্পর্টেন্স, কোনো একটা পরামর্শ সে দিতে পারে, অথবা গুরুত্বপূর্ণ কোনো বিষয় সম্পর্কে সে তার মতামত দিতে পারে। এখন এই তিন ধরনের স্পিচ আমরা পাই, সাধারণত এই তিন ধরনের স্পিচই থাকে। আর তখনকার অ্যারিস্টটলের সময়কার ট্র্যাজেডি গুলোতে স্পিচের সাথে চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের উপর কিন্তু তারা সবসময় গুরুত্ব দিয়েছেন, ভিজুয়ালাইজেশন, পারফরমেন্সের উপর তারা গুরুত্ব দিচ্ছেন। ইনডিড, অ্যাকশন ক্যান বি ডিভাইডেড সিমিলারলি, অ্যাকশনগুলোকেও কিন্তু আমরা ভাগ করতে পারি। বাট দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকশন অ্যান্ড স্পিচ, অ্যাকশন আর স্পিচের মধ্যে পার্থক্যটা কি? ট্র্যাজেডিতে অ্যাকশন এবং ট্র্যাজেডিতে স্পিচ, এর মধ্যে পার্থক্য কি? What is the difference between action and speech? Is that action can stand alone without exposition. ঠিক আছে? Action can stand alone without speech. Speech ছাড়া অ্যাকশনের অস্তিত্ব আছে, কিন্তু অ্যাকশন ছাড়া স্পিচ দিয়ে কোনো লাভ হবে না। Without action there can be no tragedy, but without speech there can be tragedy. অ্যাকশন, স্পিচ ছাড়া আপনি ট্র্যাজেডি পারফর্ম করাতে পারবেন, হয়তো কোনো ক্যারেক্টার কথা বলবে না, শুধু অঙ্গভঙ্গির মাধ্যমে, মাইমেসিসের মাধ্যমে সে তারা ট্র্যাজেডিটাকে ফুটিয়ে তুলবে, কিন্তু অ্যাকশন ছাড়া ট্র্যাজেডি অসম্ভব। বাট স্টিল স্পিচ একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। স্পিচ দিয়ে অ্যাকশনগুলোকে আরো বেশি ড্রামাটিক ওয়েতে, আরো বেশি প্রপারলি দর্শকের সামনে প্রেজেন্ট করা যায়। স্পিচ ইজ আ ভেরি এফেক্টিভ ওয়েপন। স্পিচকে ঠিকমতো ব্যবহার করতে পারলে অ্যাকশন আরো বেশি এনহ্যান্সড হয়। স্পিচকে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি, ক্যাথারসিস আরো ডিপ হয়, দর্শকের মনে পিটি অ্যান্ড ফিয়ার, ক্যাথারসিস, পারজেশন আরো ডিপ হয়, আরো লং লাস্টিং হয়। স্পিচ ডিপেন্ডস অন ইফেক্ট অফ দ্য স্পিচ ইন অর্ডার টু গেইন এ রেজাল্ট। কিন্তু স্পিচটা কিন্তু কিভাবে ডেলিভারি হচ্ছে, দ্য ইফেক্ট, সেটা কিন্তু নির্ভর করছে। স্পিচটা যদি একদম পারফেক্ট ওয়েতে প্রেজেন্ট করা যায়, ভালো করে শোনেন, বি কেয়ারফুল, দ্য স্পিচ ইন ইটসেলফ ইজ অ্যান অ্যাকশন, যদি সেটাকে প্রপারলি ডেলিভারি করা যায়। স্পিচ, যদি ডায়ালগ প্রপারলি ডেলিভারি করা যায় তবেই সেটা অ্যাকশনের মর্যাদা পাবে। যদি সেটা ইফেক্টিভ না হয় তাহলে কিন্তু ব্যর্থ। তার মানে স্পিচ, ট্র্যাজেডির যে ডায়ালগ, সেটাকে প্রপারলি এক্সপ্রেস করতে হবে। যদি সেটা প্রপারলি ডেলিভার করা যায়, যদি ডেলিভারিটা ইফেক্টিভ হয়, তখনই কিন্তু স্পিচ অ্যাকশনের মর্যাদা পেয়ে যাবে। স্পিচ ছাড়া ট্র্যাজেডি হয়, শুধু অ্যাকশন দিয়ে ট্র্যাজেডি পারফর্ম করানো যায়, তবে স্পিচ দিয়ে অ্যাকশনটা আরো বেশি গুরুত্ব পায়, আরো বেশি এনরিচড হয়, আরো বেশি দর্শকের হৃদয়ে স্থান নিতে পারে, দর্শককে আরো বেশি ইমোশনাল করে ক্যাথারসিসটা আরো বেশি সার্থক করে তুলতে পারে। এই হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ স্পিচ ইন এ ট্র্যাজেডি। এখন আপনাদের যদি মিড টার্মে প্রশ্ন থাকে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ স্পিচ ইন এ ট্র্যাজেডি, তাহলে আপনারা এখান থেকে অ্যান্সার করতে পারবেন। যদি প্রশ্ন থাকে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ স্পিচ
ইন এ ট্র্যাজেডি। তাহলে আপনারা এখান থেকে ছোট্ট করে 2 মার্কসের একটা অ্যান্সার রেডি করতে পারবেন। আপনি যদি প্রশ্নের মার্কস থাকে, কোশ্চেনের নাম্বার যদি থাকে 2, তাহলে এখান থেকে এই বাম পাশ থেকে অ্যান্সার করতে পারেন। যদি মার্কস থাকে 5, সেক্ষেত্রে আপনারা এখানে সাইডে দেখেন আরো কিছু ইনফরমেশন আপনাদের সুবিধার জন্য আছে। দেখি আমরা কি কি আছে। এই যে অ্যারিস্টটল ট্র্যাজেডির ভাষা, শব্দচয়ন, ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছেন। Aristotle's definition of diction is revelatory even in contemporary academic circle. এখনো ডিকশন নিয়ে অ্যারিস্টটল যে কথাগুলো বলে গেছেন, এখনো এই কথাগুলো খুব কার্যকর। এমনকি এখনো যারা নাটক লিখছেন, থ্রিলার মুভি বানাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী একটা উপদেশ। এখানে উনি কি বলছেন? বিকজ ইট সাবজুগেটস স্পিচ টু অ্যাকশন উইদাউট কন্ডিশন। অ্যারিস্টটল বারবার বলে গেছেন যে স্পিচ যতই ফার্স্ট ক্লাস হোক না কেন, স্পিচ কখনোই অ্যাকশনের বিকল্প হতে পারে না। প্রথমে অ্যাকশন, তারপর ডিকশন। প্রথমে অ্যাকশন, তারপর স্পিচ। প্রথমে অ্যাকশন, তারপর ডায়লগ। ফর অ্যারিস্টটল, অ্যাকশন ইজ অলওয়েজ প্যারামাউন্ট। অ্যাকশন ইজ অলওয়েজ প্যারামাউন্ট। সবসময় অ্যাকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যাকশন ছাড়া ট্র্যাজেডি হয় না। উইদাউট অ্যাকশন দেয়ার ইজ নো ট্র্যাজেডি। একটা ট্র্যাজেডির ডায়ালগ যত ফার্স্ট ক্লাস হোক না কেন, একটা ট্র্যাজেডির ডায়ালগ যতই মানে এক্সেলেন্ট হোক না কেন, যদি ট্র্যাজেডিতে অ্যাকশন না থাকে তাহলে সেটা কখনোই সাকসেসফুল হতে পারে না। তার পরের অংশটুকু আবির হাসান। আবির হাসান কি দেখতে পাচ্ছেন? আবির হাসান। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ইভেন উইদাউট, এখান থেকে একটু পড়তে থাকেন তো। এই যে হাইফেনের পর থেকে ইভেন Yes, sir. উইদাউট, এখান থেকে একটু জি পড়েন। স্যার, জি স্যার, জি স্যার। Even without speech at all, one could create a perfectly sustainable, even masterful drama. Speech then must be seen as an action in itself and not a complement to action. The best speech has the same purpose as action, to either prove or refute, incite fear or pity, or suggest significance. আচ্ছা, এই পর্যন্ত আমরা একটু দেখি। আমরা অলরেডি আলোচনা করেছি যে একটা ট্র্যাজেডিতে ডায়লগ যতই শক্তিশালী হোক না কেন, সেটা কখনোই অ্যাকশনকে রিপ্লেস করতে পারে না। আবারও বলছি যে দেখেন, one could create a perfectly sustainable, even masterful drama without speech. ডায়লগ ছাড়া একটা মাস্টারফুল ট্র্যাজেডি তৈরি করা সম্ভব। ডায়লগ ছাড়া অনেক মুভি আছে, ডায়লগ ছাড়া সেগুলো হচ্ছে একদম পারফেক্ট থ্রিলার, মানে আমাদের ইমোশনকে তারা ইজিলি ক্যাপচার করতে পারে, কোনো ডায়লগের প্রয়োজন নাই, শুধু অ্যাকশন দিয়ে। এখন স্পিচ must be seen as an action in itself and not a complement in action. স্পিচ যদি বেস্ট হয়, ডায়লগটা যদি একদম হাইয়েস্ট কোয়ালিটির হয়, তবেই সেটা অ্যাকশনের মর্যাদা পাবে, তবে সেটা কখনোই অ্যাকশনের বিকল্প হতে পারবে না। অ্যাকশন ছাড়া ট্র্যাজেডি হবেই না। ডায়লগ যখন হবে বেস্ট, তখনই এটা একমাত্র অ্যাকশন হিসেবে গণ্য হবে। এই যে বলছে দা বেস্ট স্পিচ, যে ডায়লগটা হচ্ছে বেস্ট, বেস্ট স্পিচ হ্যাজ দ্য সেম পারপাস অ্যাজ অ্যান অ্যাকশন। যখন স্পিচটা একদম হাইয়েস্ট কোয়ালিটির, পারফেক্ট ডেলিভারি, পারফেক্ট, সেটাই তখন অ্যাকশনের মর্যাদা পায়, কিন্তু সেটা কখনোই অ্যাকশনের বিকল্প না, নট অ্যান অল্টারনেটিভ, বাট কমপ্লিমেন্ট, বাট ইট উইল এনরিচ দ্য অ্যাকশন। কি করবে স্পিচ? স্পিচ উইল ইদার প্রুভ অর রিফিউট, কোনো প্রমাণ দেবে, কোনো কিছু প্রমাণ করবে, অথবা কোনো কিছুর ব্যর্থতা সেটা প্রতিষ্ঠা করবে, কোনো কিছু প্রতিষ্ঠা করবে অথবা বাতিল ঘোষণা করবে, কোনো কিছু বাদ দেবে। ইনসাইট ফিয়ার অর পিটি, স্পিচ ডায়লগের মাধ্যমে দর্শকের মনে ভয় এবং করুণা জাগ্রত করার চেষ্টা করতে পারে। অর সাজেস্ট
সিগনিফিকেন্স অথবা কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানাতে পারে, তবে সেটা অবশ্যই অ্যাকশনের সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। অ্যাকশন হচ্ছে মূল ফোকাস, এই অ্যাকশনকে এনরিচ করবে হচ্ছে স্পিচ, ডায়ালগ। The last is where speech might prove more useful than physical action in most cases. কখনো কখনো স্পিচ ফিজিক্যাল অ্যাকশনের থেকেও ভালো কাজ করতে পারে, কখনো কখনো, in some cases। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু নাটকে সবকিছু পারফর্ম করাতে পারি না, সবকিছু কিন্তু ভিজুয়ালাইজ করতে পারি না। দেখা যায় যে বাজেটের স্বল্পতা থাকে, ঠিক আছে, টাকা পয়সার ঘাটতি থাকে, অথবা মানে প্রবাবিলিটির একটা ব্যাপার আছে। অনেক সময় দেখা যায় যে সম্ভব হয় না, সবকিছু স্টেজে পারফর্ম করানো সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমাদের আলটিমেটলি কিন্তু স্পিচের হেল্প নিতে হয়। স্পিচ উইল হেল্প আস টু মিনিমাইজ দ্য বাজেট, টু সেভ টাইম, টু সেভ মানি, ঠিক আছে, সময় এবং অর্থ বাঁচায় অনেক সময়, কারণ সবকিছু তো আমরা আসলে পারফর্ম করাতে পারি না। Speech must simply do what action can accomplish with less effort. ইম্পর্টেন্ট কথা, অ্যাকশনের মাধ্যমে যেটা অর্জন করা যায়, অ্যাকশন মানে অভিনেতারা অভিনয় করছে, অ্যাক্টররা তারা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে তারা অ্যাক্ট করছে, অভিনয় করছে, সেটা কিন্তু যথেষ্ট কঠিন, যথেষ্ট কষ্টসাধ্য। আর আমি যখন ডায়লগ দিয়ে সেটাকে কভার করে দিচ্ছি, ডায়লগ দিয়ে যখন আমি সেটাকে কভার করে দিচ্ছি, তখন কিন্তু উই আর ট্রাইং টু অ্যাকমপ্লিশ উইথ লেস এফোর্ট। আমি একটু কম শক্তি অপচয় করে, একটু সহজেই আমি একটা কাহিনীকে কিন্তু আমি অ্যাচিভ করতে পারছি। অনেক সময় দেখা যায় যে নাটকে সময় স্বল্পতা থাকে, অনেক কিছু সেটা শো করা যায় না, তখন কি করে কোনো একটা ক্যারেক্টার সে তার ডায়লগের মাধ্যমে সেই ইনফরমেশনটাকে অডিয়েন্সের মনে পৌঁছে দেয়। এটা কিন্তু সবাই করে না। যারা মোটামুটি এক্সপার্ট, যারা মোটামুটি মানে একদম খুবই ঝানু এক্সপার্ট নাট্যকার, তারা কি করে, তারা হচ্ছে সবকিছু ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করে, একদম হাইয়েস্ট ট্রাই করে যতটুকু শো করানো যায়, পারফর্ম করানো যায়, ভিজুয়ালাইজ করানো যায়। কিন্তু যারা হচ্ছে একটু দুর্বল, অত বেশি বাজেট পায় না, তারা কিন্তু অনেক সময় ডায়লগের উপর দিয়ে ছেড়ে দেয়, কারণ স্পিচ ক্যান অ্যাকমপ্লিশ উইথ লেস এফোর্ট। স্পিচের মাধ্যমে এটা একটু সহজেই অর্জন করা সম্ভব ইফেক্টটা, which is to direct the audience attention to a given purpose, emotion or significance. ডায়লগ দিয়ে আমরা অনেক সময় দর্শকের মনোযোগ আকর্ষণ করতে পারি কোনো একটা উদ্দেশ্যে বা কোনো একটা আবেগ মানে ইমোশনাল করার জন্য। হয়তো আমরা দর্শকের মনে কোনো একটা ইমোশন জাগ্রত করতে চাই, অথবা গুরুত্বপূর্ণ কোনো একটা তথ্য, যেমন রিকগনিশন, এটা যখন আমরা দর্শকদের মনে একদম পারফেক্টলি ইনকালকেট করতে চাই, তাদেরকে যখন বুঝাতে চাই যে এই যে মানে দর্শককে প্রিপেয়ার করা যে এখন কিন্তু খুব সিরিয়াস একটা ইনফরমেশন আসবে, বিশেষ করে জাস্ট রিকগনিশন আসার ঠিক আগ মুহূর্তে কোনো একটা ক্যারেক্টার তার স্পিচের মাধ্যমে কিন্তু অডিয়েন্সকে অ্যালার্ট করে দিতে পারে, অডিয়েন্স সাবধান, সিরিয়াস কিছু একটা হতে চলেছে। অনেক সময় হয় কি, নাটক দেখতে 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 আমাদের মনোযোগ একটু হালকা হয়ে যায়, আমরা অনেক কিছু হয়তো মিস করে ফেলি, কিন্তু ক্লাইম্যাক্সে তো আমাদের মনোযোগ একদম পুরোপুরি থাকতে হবে, রিকগনিশন রিভার্সালে তো একদম আমাদের অ্যাট্রাকশন পুরোপুরি থাকতে হবে। তখন ওই মুহূর্তে কোনো একটা ক্যারেক্টার তার ডায়ালগ ডেলিভারি স্পিচের মাধ্যমে কিন্তু দর্শকের মনে সেই সিগনিফিকেন্সটা নিয়ে আসতে সক্ষম হয়, মানে ঠিক রিকগনিশনের ঠিক আগ মুহূর্তে দর্শকের মনে সেই সিগনিফিকেন্স কতটা গুরুত্বপূর্ণ এর পরের অংশটা সেটা দর্শককে অ্যালার্ট করার জন্য, ওয়ার্ন করার জন্য মাঝে মাঝে এই স্পিচ ব্যবহৃত হয়। যেমন হঠাৎ করে যদি আমার সামনে কোনো কিছু ঘটে, সাপোজ হঠাৎ করে আপনার সামনে কোনো একটা অ্যাকশন ঘটলো, আমরা কিন্তু কিছু বুঝি কিছু বুঝি না, কিছু খেয়াল করি, হঠাৎ করে কোনো কিছু মিস করে ফেলি। কিন্তু ওই অ্যাকশনের আগে যদি আপনাকে স্পিচ দিয়ে প্রিপারেশন দেওয়া হয়, অ্যাকশনের আগে আপনাকে একটু ডায়লগের মাধ্যমে, স্পিচের মাধ্যমে অ্যালার্ট করা হলো, আপনি সাবধান হলেন, সতর্ক হলেন যে এরপরে একটা গুরুত্বপূর্ণ অ্যাকশন হতে যাচ্ছে, তখন কিন্তু আপনার মনোযোগটা আরো গভীর হবে,
আপনার মনোযোগ গভীর হবে মানে কি? মানে রিকগনিশনটা সাকসেসফুল হবে। রিকগনিশন সাকসেসফুল হওয়া মানে হচ্ছে আপনি রিভার্সালটা আরো ভালো ফিল করতে পারবেন। রিভার্সাল আরো ভালো ফিল করা মানে কি? আপনি আমাদের ট্র্যাজিক হিরোর যে সাফারিং সেটাকে আরো ভালোভাবে রিলেট করতে পারবেন, ফিল করতে পারবেন। মানে আপনি অনেক বেশি সারপ্রাইজড হবেন, অনেক বেশি শকড হবেন। আপনার মধ্যে there will be a commingling combination of fear and pity. আপনার মনে যে ক্যাথারসিসটা সেটা একদম লং লাস্টিং পারফেক্ট হবে। আপনার চোখে পানি চলে আসবে, আপনার মধ্যে ইমোশনের পারজেশন হবে, ক্যাথারসিস হবে। আলটিমেটলি যিনি কবি, পোয়েট, তার ট্র্যাজিক পোয়েট্রি লেখা সার্থক হবে। এই হচ্ছে আমাদের আজকের মতো। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। তাহলে আজকের ক্লাসটা কিন্তু মানে আমরা বেশ মানে অনেক কিছু আমরা আপনাদের সাথে অ্যানালাইজ করেছি, আলোচনা করেছি। প্রথমে আধা ঘন্টা ধরে আমরা গত ক্লাসের যে ক্রিটিক্যাল অংশগুলো সেগুলো কিন্তু আমরা রিভাইজ করেছি। গত লেকচারেও আমরা আলোচনা করেছি, এই লেকচারে কিন্তু আবার রিভাইজ করা হয়েছে আপনাদের সুবিধার জন্য। তারপরও যদি কোনো কনফিউশন থাকে আমরা পরে আবার আলাদা এক্সট্রা ক্লাস নিয়ে এটা আলোচনা করব। আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা কি? সেটা হচ্ছে প্রথমেই আমরা আলোচনা করলাম যে গল্প বলার চাইতে গল্পটাকে চোখের সামনে উপস্থাপন করা, পারফর্ম করানোটা বেশি জরুরি। যখন ট্র্যাজিক পোয়েট্রির অনেক এলিমেন্ট কবির মাথায় থাকে তখন অনেক সময় অনেক ইললজিক্যাল এলিমেন্ট থেকে যায়, ইনকনসিস্টেন্সি থেকে যায়। যখন সেটা ভিজুয়ালাইজ করা হয় তখন দুর্বলতা চোখে পড়ে এবং কারেক্ট করে নেওয়া যায়। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ভিজুয়ালাইজ দ্য অ্যাকশন। অ্যাকশনটাকে যদি আমরা পারফর্ম না করাতে পারি তাহলে সেটা সত্যিকারের অ্যাকশন হবে না। মুখে মুখে যদি আমরা অ্যাকশনের কথা বলি সেটা তো স্পিচ, সেটা তো অ্যাকশন না। অ্যাকশনটাকে ডেমনস্ট্রেট করতে হবে, পারফর্ম করাতে হবে। ইট মাস্ট ওয়ার্ক আউট দ্য অ্যাকশন বিফোর হিজ আইজ। কবির সামনেও প্রথমে আগে পারফর্ম হবে। প্রথমে কবি দেখবে যে তার ঘটনার সাথে এই পারফরমেন্স যাচ্ছে কিনা, তারপরে দর্শকের সামনে। এরপর ট্র্যাজেডির দুইটা পার্ট থাকে, গিট্টু লাগছে, গিট্টু লাগতে লাগতে ক্লাইম্যাক্স, আবার ক্লাইম্যাক্স থেকে গিট্টু ছাড়াতে ছাড়তে শেষে ক্যাটাস্ট্রফি, ধ্বংস। আমাদের ট্র্যাজিক পোয়েট, ট্র্যাজিক হিরোর সর্বনাশ। এই যে দুটো পার্ট, জটিলতা এবং সমাপ্তি, কমপ্লিকেশন অ্যান্ড আনরাভেলিং, তাহলে দুটো পার্ট। এরপর আমরা আলোচনা করলাম চার প্রকারের ট্র্যাজেডি আছে। কমপ্লেক্স, যেটাতে আমরা রিভার্সাল রিকগনিশন দুইটাই প্রপারলি পাচ্ছি, মিক্স আপটা যথেষ্ট প্রপার। এরপর প্যাথেটিক, যেখানে প্যাশন রিলেটেড ট্র্যাজেডি, এথিক্যাল মোরাল পারপাস রিলেটেড ট্র্যাজেডি, ফাইনালি সিম্পল, যেটা মিডিওকার ট্র্যাজেডি, যেটা আমাদের এই সমাজে অনেক পাই আমরা উইদাউট রিভার্সাল রিকগনিশন। এক্ষেত্রে ক্যাথারসিস ভালো মতো হয় না, আমরা ফিলও করতে পারি না, লং লাস্টিং ক্যাথারসিস হয় না এখানে সিম্পলে। এরপরে আমরা ট্র্যাজেডির যে ডায়ালগ, স্পিচ, ডিকশন, এটা নিয়ে কথা বললাম। যে স্পিচ সাধারণত তিন কাজে ব্যবহার হয়: প্রুফ অর রিফিউটেশনের জন্য, কোনো কিছু প্রমাণ বা বাতিল করার জন্য, আবেগ অনুভূতির জাগরণ ঘটানোর জন্য, অথবা কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। এখন স্পিচ সেটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, কখনোই সেটা অ্যাকশনের থেকে গুরুত্বপূর্ণ না। স্পিচ ছাড়া ট্র্যাজেডি হয় কিন্তু অ্যাকশন ছাড়া ট্র্যাজেডি হয় না। অ্যাকশনটাই হচ্ছে মূল ফোকাস। এই অ্যাকশন, শুধু অ্যাকশন দিয়েই ট্র্যাজেডি হয়ে যায়, কিন্তু স্পিচ কি করতে পারে? অ্যাকশনকে আরো বেশি এনরিচ করতে পারে, ক্যাথারসিসটাকে আরো বেশি ডিপ করতে পারে। একটা স্পিচ যদি একদম ফাইনেস্ট বেস্ট ডেলিভারি পায় তাহলেই সেই স্পিচটা অ্যাকশনের লেভেলে চলে যায়। কিন্তু স্পিচ কখনোই অ্যাকশনের বিকল্প হতে পারে না। অ্যাকশনের বিকল্প হিসেবে স্পিচকে আমরা ব্যবহার করতে পারি না। তবে কখনো কখনো কোনো কোনো পরিস্থিতিতে আমরা অ্যাকশনকে মেকআপ করার জন্য সেটাকে স্পিচ দিয়ে কভার করে দেই। তাহলে এখানে আমরা ইম্পর্টেন্স অফ স্পিচ ইন এ ট্র্যাজেডি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ স্পিচ ইন এ ট্র্যাজেডি, তার একটা শর্ট অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। 2 মার্কসের জন্য আসলে এই ব্ল্যাকটা থেকে অ্যান্সার করবেন, 5 মার্কের জন্য আসলে এই ব্ল্যাক এন্ড ব্লু দুটা থেকেই করবেন। আজকে এই পর্যন্তই থাকুক, 1টা বেজে গেছে, আপনাদের অনেকের ক্লাস থাকবে।
আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, থ্যাংক ইউ ফর জয়নিং। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টেক কেয়ার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কনফিউশন থাকলে অবশ্যই কিন্তু জানাবেন, কোনোটা যদি আবার আলোচনার দরকার হয় জানাবেন কিন্তু। ওকে স্যার। স্যার অবশ্যই। টেক কেয়ার এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।